ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। আমাদের এই অনুষ্ঠানের প্রাণ, যিনি না থাকলেই নয়, যার মাধ্যমেই এই অনুষ্ঠানের পথ চলা, তাকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি গুরু এহতেশামকে। স্বাগতম গুরু, কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি ভালো আছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয়াঙ্কাকে এবং আজকের যিনি অতিথি তাকে সাথে নিয়ে আমাদের আজকের যথারীতি যে অনুষ্ঠান সেটি আমরা শুরু করতে যাচ্ছি। আপনার জীবনের কথা শুনতে চাই। ইমতিয়াজ নিকনেম বললেন, রাইট? ইমতিয়াজ মাহমুদ, শুনতে চাই আপনার জীবনের কথা, একদম শুরু থেকে যদি শুরু করেন। জি, সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ইমতিয়াজ মাহমুদ, আমার জেলা বরিশাল, হিজলা থানা, 6 নং দুলখলা ইউনিয়ন। আমি ছোটবেলা থেকেই, আমরা ফ্যামিলি স্টাফ 6 ভাই 3 বোন, ভাই বোন সবার ভিতরে আমি ছোট। কখনো ভাই বোন সবার ভিতরে কখনো কোনো অভাব অনটন কোনো কিছু কখনোই অনুভব করিনি আমি, কারণ আমি সবার ছোট ছিলাম। আমার বড় যে কটা ভাই ছিল, 5 ভাই, তারা সবসময় কর্মজীবী ছিল। তো সবার কথা ছিল একটাই, যে তুমি ছোট, তুমি থাকবা সবার মাথার উপরে। কিন্তু বাস্তব কি বলবো, তারপরে ছোটবেলাটা সবার আদরেই কেটে গেল। আস্তে আস্তে বড় হলাম। 2011 সালে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হলাম। যখন ইন্টারে ভর্তি হই তখন আমার লাইফে একটা মেয়ে আসে। তখন নতুন ফোন ইউজ করার সময়, এর আগে কোনোদিন কোনো মেয়ের সাথে দেখা হয়নি? কথাও হয়নি? জাস্ট ইন্টারে পড়লে কিনা একজন মেয়ের সাথে দেখা হলো? একটা মেয়ের সাথে, তাও ফোনে কথা, রং নাম্বারে। বলো, কি কোনো মেয়ের সাথে কখনো দেখা হয়নি? না, কখনো দেখা হয়নি। মেয়েকে দেখাওনি? না। স্কুল কলেজে কি কোনো মেয়েকে দেখা হয়নি? না, স্কুল কলেজে মেয়ে দেখা হয়েছে, কিন্তু লাইফ পার্টনার হিসেবে ওরকম কাউকে চুজ করা হয়নি। সেই কথা বললাম, মেয়ে দেখোনি? না, সেটা না, যেটা অবাস্তব। ওকে, ইন্টারমিডিয়েটে তুমি ওই অর্থে প্রথম কোনো মেয়ের দেখা পেলে, তাই তো? ওকে, জীবনের লাইফে একটা মেয়ের দেখা পেলাম। প্রিয়াঙ্কা, তাকিয়ে থাকার নাম দেখা না, দেখার জন্য চোখের সাথে মনের যোগ থাকা চাই। ওই রকম মনোযোগ দিয়ে দেখা এই প্রথম দেখলে, তাই তো? কিভাবে দেখলে, কিভাবে আসলো? দেখা হলো যে আমার ইন্টারমিডিয়েট পড়ার সময় আমার নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসে। ফোন আসার সময় কথা বলি, কথা বলবো অবস্থায় আস্তে আস্তে মেয়েটার পরিচয় জানতে দেখি আমার সম্পর্কে আমার বেআইন লাগে। তারপরে আস্তে আস্তে কথা বলতে একটা রিলেশনের ভাব হয়ে গেল। আপনাদের এলাকারই ছিল মেয়েটি? আমাদের পাশের থানার, মেহেন্দিগঞ্জ। আচ্ছা, মানে কাছাকাছি। জি। তখন রিলেশনটা হবে এমন সময় আমার ফ্যামিলি জানতে পারছে ব্যাপারটা। জানতে পেরে আমাকে বলতেছে যে তুমি যে মেয়ের সাথে কথা বলো বা যেরকম একটা লাইফে জড়াইতে চাইতেছো, ওটা কিভাবে জানতে পারলো? আপনি মোবাইলে কথা বলতে? ওই মেয়েটা মোবাইলে কথা বলতে মেয়েটা ছিল আমার মেজ বোনের বাসুরের শালী। আচ্ছা। তো আমার বোন জানতে পেরে আমার ফ্যামিলিতে জানানোর পরে আমার ফ্যামিলি আমাকে সরাসরি বলছে যে আসলে এটা সম্ভব না। আর মেয়ে আমার থেকে বয়সও বড় ছিল, কারণ আমি কখনো মেয়েকে দেখিনি এর আগে। তো তখন আস্তে আস্তে আমি মেয়েটার কাছ থেকে সরে যাই। বয়সে বড় আর ফ্যামিলির প্রবলেম ছিল, কারণ আমার ফ্যামিলি সবসময় একটা কথাই ছিল যে তুমি সবার ছোট, তুমি সবার মনের মধ্যে থাকবা, তুমি কি চাও সেটা ফ্যামিলি দেখবে, তুমি কেন নিজে থেকে সব করতে যাচ্ছ? তুমি কেন করতে যাচ্ছ? নিজের লাইফের জায়গাতে একটু ছোট্ট কমা দিয়ে একটা জিনিস যেমন কোয়েশ্চেন মাথার মধ্যে ঘুরতেছে। প্রিয়াঙ্কা, ছেলে যেমন বুঝতে পারছে যে প্রেম হব ভাব এই হলো বলে, এই প্রেমে পড়লো বলে, এরকম একটা ব্যাপার। এই অবস্থাতেই তো ঝামেলা শুরু হয়েছে না? এই অবস্থায় একটা ঝামেলা শুরু। তোমার কাছে প্রশ্নটা থাকবে আমার, যে কেমনে বুঝছো হব ভাব আর কেমনে প্রেম হয়ে যাওয়া? প্রিয়াঙ্কা, মেয়েদের ক্ষেত্রে কেমনে? এটা হলে কি গরিব আদমি অনেকেই কান খাড়া করে শুনতেছে প্রোগ্রাম, হয়তো প্রেমের মধ্যে আছে, ওরা কেমনে বুঝবে যে প্রেম হব কোনটা আর হয়ে যাওয়া কোনটা? মেয়েরা কিভাবে, কোন ডিরেকশন থেকে দেখে? মেয়েরা তো নিজেদেরকে অনেক আড়াল করে রাখে, সো ছেলেরা তখন বুঝবে কিভাবে যে কোনটা হব ভাব আর কোনটা হয়ে গেল? কোয়েশ্চেন কি ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার, কিন্তু আমি আর কি আমাদের যে অতিথি তার কাছ থেকেই জানতে চাই। শুনবো, বাট মেয়েদের পার্সপেক্টিভটা জানার চেষ্টা করছি, কেমন হয়? মেয়েরা কি কোনো ইঙ্গিত দেয় প্রেমে পড়লে? মেয়েরা হয়তো বা কথা বলা বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে হব ভাব। হ্যাঁ, এটা হয়তো বা একটা হিন্টস হতে পারে। ওকে, নরমাল যেমন কথা বলে তার চেয়ে বেশি সময় ধরে কথা বলা, হ্যাঁ বেশি সময় দিচ্ছে, একটু কেয়ার করা, একটু জিজ্ঞেস করা, একটু পরপর ফোন দিয়ে কথা বলা হতে পারে এক একজনের ক্ষেত্রে। আসলে এটা নরমালি এসব দেখা যায় যে কেয়ারিং অ্যাটিটিউডটা একটু বেশি,
এটা আমার মনে হয় ছেলে মেয়ে বোথ বোধ সাইড খেতে। থেকেই তুমি হয়। কিভাবে টের পাইছিলে যে হব ভাবটা? সেটা আমি কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে ওর সাথে আমার কথা হইতো, সারা রাত্র কথা হতো। এরকম দিন দেখা যেত আমি রাত্র 10টার দিকে ফোন নিয়ে ওই যে ঘুমাইতাম। বললাম কথা, এটা তো হব না হওয়ার মধ্যে আছে, ভোর করে দেয় তো রীতিমতো। তখনও কিন্তু কথাই হতো, মানে রিলেশনশিপটাও হয়নি যে আমি আই লাভ ডিক্লেয়ার্ড ইউ হয়নি, বলা। অফিশিয়াল হয়নি, বাট জি জি ভোর এমনি হয়ে কথা যাচ্ছে। চলতেছে। মানে একজন আরেকজনকে সেই ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস বলা হয় এটা বলা হয় না। বলা হয়নি, কথা ওকে, চলতেছে। তো আমি যখন কলেজে যাইতাম, কলেজে যাই দেখা যায় আমি কলেজের অনেক ক্লাস ফাঁকি দিয়েও কথা বলতাম ফোনে। কথা বলতে বলতে যখন আমার ফ্যামিলির কাছ থেকে আমি এরকম কিছু শুনলাম, তখন আমার প্রথমত বিশ্বাস হলো না। না হওয়ার পরে আমি মেয়েটার এলাকায় গেলাম, মেয়েটাকে না বলেই। তো এলাকায় নিয়ে কিছু খোঁজ খবর গিয়ে দেখি যে আসলেই মেয়েটা তত একটা ভালো ছিল না। কি কেমন কি? আচ্ছা, মানে কি বিশ্বাস অনেক- হয়নি আপনার? মানে ওর ক্যারেক্টার খারাপ, ও অন্য কারোর সাথে কথা বলে, এগুলো মানে আমার ফ্যামিলি আমাকে বলছে, কিন্তু আমার বিশ্বাস। তোমাকে তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলবার চেষ্টা করছিল যে অনেক মেয়েটার তেমন সুবিধার না, অনেকের সাথে সম্পর্ক করে। জি। ফাইনালি তুমি মেহেন্দিগঞ্জ, তো পাশের যে থানা, সেখানে খোঁজ নিতে গেলে মেয়েটার, জি। এবং তেমনটাই শুনলে যে আসলে মেয়েটি আসলে ভালো না। মেয়েটা ভালো না। তারপর আমি ওর কাছ থেকে সরে আসি। সরে আসার পরে মেয়েটার বিয়ে হয়ে যায়। মানে তারপরে যে প্রেম ভালোবাসার বিষয়টা আমার মাথা থেকে চলে যায়, যে আমি আর কখনো প্রেম করব না, রিলেশন করব না কারোর সাথে। তুমি যে মেয়েটির বিয়ে হওয়ার কথা বলতেছো, তার আগ পর্যন্ত কি তোমরা পরস্পরকে কেউ বলনি যে আমরা দুজনকে ভালোবাসি? না, সেটা বলা হয়নি। কিন্তু দীর্ঘক্ষণ তোমরা পরস্পরের সাথে কথা যে বলতে, কথা বলছি, বহুত রাত ভোর করেছো, যে বহুত রাত পার করেছি কথা বলে অফিসিয়ালি বলনি যে আমি তোমাকে ভালোবাসি, বাট দুইজন বুঝতে দুইজনকে পছন্দ করো, চলো দিয়ে নিজেকে একদম আড়াল করে ফেললে। ফাইনালি মেয়েদের তারপরে বিয়ে হয়ে গেল। তারপরে আমার মাথা থেকে মানে রিলেশনের ব্যাপারটাই চলে গেছে, যে আমি কখনো আর রিলেশন করব না, এবং ওই মেয়েটির প্রতি আগ্রহটাও চলে গেছে। ওকে। তারপরে ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমরা আবার আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের বাংলাদেশের অনেক জেলায় অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড ছিল। তো আমরা অনেক জেলায় ঘুরতাম, মানে টুরিস্ট করতাম প্রতি বছরে। তো আমাদের 4-5টা ফ্রেন্ড ছিল, ওদেরকে নিয়ে। আন্তনগরে যে সম্পর্ক, আন্তনগরে ট্রাক দেখছি আমি আজকে গাড়ি চেঞ্জ করার সময়, আন্তনগর শব্দটা চলেছে। এই যে আন্তনগর রিলেশনশিপ বিভিন্ন ডিস্ট্রিক্টে, বন্ধু, এইটা কেমনে সম্ভব? এই ফ্রেন্ড তো অনেকেই বানাতে চায়, রং নাম্বার টেলিফোনে, যারা অনেকেই সম্পর্ক করতে চায়, বন্ধু বান্ধব বানাতে চায়, রং নম্বর তাহলে বেস্ট অপশন, রাইট? মানে আমাদের ফোন দিয়ে এরকম কথা বলতাম, কথা বলে মানে বন্ধুত্ব করতাম, কখনো রিলেশন করতাম না, আই লাভ ইউ বলতাম না, বিয়ের প্রতিশ্রুতি দিতাম না। রং নাম্বারের থ্রুতে ইন্টার ডিস্ট্রিক্ট একটা রিলেশনশিপ বিভিন্ন জেলায়, জি, যাতে আমরা ঘুরতে পারি। ও এখনো একটা ইন্টেনশন আছে যাতে ঘুরতে সহজ হয়। তারপরে এভাবে ঘুরতাম, ঘোরার পরে তারপরে একদিন আমার একটা ছোট ভাই একটা মেয়ের নাম্বার দেয় আমাকে, যে ভাইয়া এই মেয়েটার সাথে কথা বলতে যাচ্ছি, পারছি না, আপনি দেখেন কথা বলতে পারেন কিনা। তখন আমি মেয়েটাকে ফোন করি। ফোন করার পরে অনেকটা ঝগড়া হয়। প্রথম ফোনে অনেকটা ঝগড়া হয়, প্লাস তুমি ভাষা পর্যন্ত চলে যায়। চলে যাওয়ার পরে আমি আর রাগ হয়ে ফোন দিইনি, নাম্বার সব ডিলিট করে দিছি। কিন্তু ওই মেয়ে আমার ফোন নাম্বার রেখে দিছে, তাও সেভ করে। এভাবে প্রায় 5-6 মাস চলে গেল। চলে যাওয়ার পরে আমার ওই ছোট ভাই আমার ফোন থেকে আবার ওই মেয়েটাকে ফোন দিছে, সেটা আমি জানি না। ফোন দিয়ে ওর নাম্বারটা কাটিনি। তো আমি রাত্রে যখন বাসায় ঢুকে দেখলাম যে একটা নাম্বার, তখন আমি চিনি না, নাম্বারটাকে ফোন দিলাম মতো ওই মেয়েটা অবশ্যই আমাকে চিনছে। আর ওই মেয়েটার নাম হয়েছে লাবণী আক্তার লতা, বাসা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ, বনগ্রাম বাসা। তখন আমি পরিচয়টা জানতে চাইলাম, তখন ও চিনেও আমাকে না চিনার মতো একটা অভিনয় করছে, কিন্তু আমি চিনিনি যে ওকে। তখন কথা বলা অবস্থায় পরিচয়টা দিছে, জিজ্ঞেস করছি, পরিচয় দিছে মতো আমি বলছি আপনি কি উনি? বলতেছে যে জি, যার সাথে ঝগড়া হয়েছিল। বলছে যে আপনি আমার ফোনে আপনার নাম্বার কি করে আসলো? পরে বলতে পারি না, আপনিই তো ফোন দিলেন। পরে বললাম যে আপনি কি আমাকে চিনতে পারছেন? পরে বলতেছে, কতক্ষণ চুপ করে থেকে বলতেছে যে হ্যাঁ আমি আপনাকে চিনতে পারছি, আপনার নাম্বারটাও আমার কাছে আছে। আমি বললাম যাক ভালো। তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে চট্টগ্রামে থাকি, একটা জব নিয়েছি চট্টগ্রামে। নেওয়ার পরে তো ওর সাথে আমি আর ফোন দিতাম না, ওই ফোন দিত, দিয়ে কথা বলতো, আমিও মাঝে মাঝে ফোন দিতাম, কথা বলতাম।
এক পর্যায়ে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ফ্রেন্ডলি একটা সম্পর্ক আবার হয়ে কি যায়। রাত ভোর? না তোমাকে দেখলে আমার মনে হচ্ছে আবার রাত ভোর করে না না ওরকম না, আচ্ছা মানে অল্প মাঝরাত অল্প- পর্যন্ত, মানে না, 11টা মাঝরাত পর্যন্ত। মানে তত একটাও বেশি না, আচ্ছা, অল্প। মানে মাঝে মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, হয়ে গেল। ভালোবাসা বাংলাদেশের এক্সপার্ট প্রিয়াঙ্কার ভাষ্য মতে যে অনেক বেশি কথা না বললে প্রেম পর্যন্ত এখন পর্যন্ত গড়ায়নি বলেই ধরে নিলাম, যেহেতু অল্প অল্প না কথা আমি বলতেছো। মোটেও এক্সপার্ট না। এক্সপার্ট মানে এই না রে ভাই যে অনেক প্রেম তুমি করেছো, এক্সপার্ট মানে মানুষের মন তুমি বুঝো, এতটুকু তো বলতেই পারি। হ্যাঁ, তারপরে ও যে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছে সেটা কিন্তু আমার মাথায় রয়ে গেছে, আর আমি ওর সাথে যে খারাপ ব্যবহারটা করছি সেটা ওর মাথায় রয়ে গেছে। ফার্স্ট যে ফোন কলে, যে ফার্স্ট ফোন কলে যে কথাগুলো, ওগুলো আমিও ভুলি না, ও ভুলে নাই। না বলার পরে এক পর্যায়ে একদিন দুষ্টামি করে ওরে প্রেমের অফার দিলাম। ও রাজি হবে না অনেক কৌশলে ওকে রাজি করলাম। রাজি করার পরে মানে ও এরকম চিন্তা ভাবনা করে রাজি হয়েছে, যেটা আমাকে পরে বলছে যে আসলে তুমি আমাকে অনেক জ্বালাইছো, তো দেখি তোমার তুমি কতটুকু কি আগাইতে পারো। প্রতিশোধ প্রবণ হয়ে। হ্যাঁ, আর আমারটাও এরকম ছিল যে তুমি আমারে বহুত জ্বালাইছো, তোমার একটু দেখতে হইব যে তুমি কিরকম, যে তুমি কতটা সুন্দরী আর তুমি এতটা ব্যবহার আমার সাথে করো। তো এইভাবে কথা বলতে বলতে প্রায় 2 মাস ওভার হয়ে গেল। যারা কি প্রেম করতে যাচ্ছিল নাকি মল্লযুদ্ধে, কি জানি। WWE কম্পিটিশন? 2 মাস ওভার হয়ে গেল। 2 মাস ওভার হওয়ার পরে আমি ওকে বললাম যে আসলে 2 মাস তখন এভাবেই চলছে। 2 মাস এভাবেই। তখন আমি নিজে অনুভব করলাম যে আসলে ওর প্রতি অনেকটা মায়া হয়ে যাইতেছে আমার, আর ওরও মায়া হয়ে গেছে কথা বলতে বলতে। তখন ওকে আমি বললাম যে আসলে কিন্তু আমার চিন্তা ভাবনাগুলো এরকম ছিল, তো আমি আর সামনের দিকে এগোতে চাচ্ছি না। তখন ও হঠাৎ কান্না করে দিয়ে বলল যে তুমি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে কষ্ট দাও, কিন্তু ভালোবেসে ঠকিয়ে আমাকে কষ্ট দিও না। তখন ওর কান্নাটা আমার কাছে অনেক কষ্ট লাগছে, যে একটা মেয়ে আমার জন্য কান্না করতেছে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চালিয়ে যাও, আসি আমি তোমার সাথে, মানে চালিয়ে যাবো না প্রেম, মানে রিলেশনটা আচ্ছা, তাও। এগিয়ে যাও, আমি আসি Okay, তোমার it's সাথে। really interesting. এবং ইন্টারেস্টিং স্টোরিতে অবশ্যই আমরা যেতে চাই। আরেকটা কোয়েশ্চেন আমার ভালোবাসার এক্সপার্টের কাছে, বারবার বলছি ভালোবাসার এক্সপার্ট মানে এই না যে তুমি ভালোবাসা করেছো অনেক, এর মানে তুমি মানুষের হয়তো কিছুটা হলেও মন বুঝো। কোয়েশ্চেনটা হচ্ছে কোনটা তুমি বেছে নেবে, ভালোবাসা, প্রেম নাকি মায়া? এই মুহূর্তে জানি না গুরু। তারপরেও কোনটা তোমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়? সম্পর্কের হাত ধরে কোন জিনিসটা তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, ভালোবাসা, প্রেম নাকি মায়া? আমার কাছে মনে হয় স্ট্যাবিলিটি, মানে দুজন মানুষের সাথে একজন আরেকজনের সাথে থাকার যেই একটা কমফোর্ট জোন, ওইটা হয়তো বা সেটা মায়ার কারণেই হয়। একদমই তাই। এবং এই গুরুত্বপূর্ণ শব্দটা কিন্তু ইমতিয়াজের কাছ থেকে আসছে, যে আসলে সরলতার মধ্যেই মানুষ কিন্তু অনেক অসাধারণ কথা বলে যায়, যে কারণে আমাদের স্টুডিও এত বেশি ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের হট সিট এত বেশি গুরুত্বপূর্ণ। এর মাঝে আমি আমাদের ভিউয়ার্স আর লিসেনারদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে নিতে চাই। যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন তারা আমাদেরকে চাইলে দেখতেও পারেন Facebook/ILoveDhaka FM টিউন করে। আর এর মধ্যে বলে দেই, আমাদের ফিওনাতে কিন্তু চলছে, প্রাউড স্পন্সর ফিওনা, আমাদের ফিওনাতে কিন্তু চলছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। পাঞ্জাবি, পাজামা, কুর্তি, শার্ট, প্যান্ট সবকিছুতে আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু 70% ডিসকাউন্ট, হিউজ ডিসকাউন্ট। আপনারা এই ডিসকাউন্ট যদি অ্যাভেল করতে চান তাহলে আপনারা তাদের শোরুমেও চলে যেতে পারেন, ইভেন তাদের অফলাইন অনলাইন যে কোনো ভাবেই আপনারা পারচেস করতে পারেন তাদের প্রোডাক্টগুলো। আর তাদের প্রোডাক্টগুলো কিনতে হলে আপনাদের যেটা করতে হবে, ভিজিট করতে হবে, ক্লিক করতে হবে শপ নাও, ভিজিট করতে হবে www.fionabd.com, অথবা তাদের ফেসবুক পেজেও আপনারা ইনবক্স করতে পারেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা কল দিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841990151, অথবা তাদের শোরুমে গিয়েও আপনি দেখে শুনে আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিনে নিতে পারেন। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক A, এবং পুলিশ প্লাজা কনকটেও তাদের একটি শোরুম রয়েছে। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 239, শপ নাম্বার, লেভেল 1, ব্লক A। স্টক সীমিত সময়ের জন্য, এখনই তাড়াতাড়ি অফারটি লুফে নিন। ওকে, ফেসবুকে তাহলে কমিউনিকেট করার জন্য যা তুমি বললে প্রিয়াঙ্কা, FIONA
FIONA দিয়ে সার্চ দিলেই আমাদের লোগো অলরেডি দেখায় যাচ্ছে, Exactly. ফিওনার লোগো। সেই ফিওনার লোগো আপনার সেই পেজটা পাবেন, সেখানে লাইক দিয়ে আপনারা কানেক্টেড থাকেন। আমাদের প্রোগ্রামটাও কিন্তু স্ট্রিমিং এ হচ্ছে, ভিডিও স্ট্রিমিং এ হচ্ছে ফিওনা ফেসবুক পেজ থেকে। এবং আপনারা যেভাবে প্রিয়াঙ্কা আপনাদেরকে গাইড করলো, আপনাদের কোনো পছন্দের প্রোডাক্ট আপনারা চাইলে পারচেজ করতে পারছেন আপ টু 70% ডিসকাউন্ট টিল 28 অগস্ট। আমরা চলে যাচ্ছি গল্পে। বলছিলে যে যখন সে কান্নাকাটি শুরু করেছে যে আমাকে আর যাই করো, ধোঁকা দিয়ে যেও, ধোঁকা দিয়ে কষ্ট দিও, ভালোবাসা কম দাও বা কিছু কম থাকুক, বাট সেটা জানো না। হায়, আর তুমি কেমন জানো একটা মায়ার টান অনুভব করতেছিলে লাবণীর প্রতি। তারপরে প্লিজ তুমি কন্টিনিউ করো, আমি একটু দাঁড়াতে চাই, তোমরা বসো। হ্যাঁ, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আপনারা যারা আমাদের সাথে আসতে চান এবং গল্প করতে চান, আপনাদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। SMS করতে হবে একটি কোড ইউজ করে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে GURU স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আপনাদের গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু কোনো কল অ্যালাউড না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। থ্যাংক ইউ। ওকে, ইমতিয়াজ বলছিলেন যে লাবণীর ওই কান্না দারুণভাবে প্রভাবিত করেছে আপনাকে। তারপরে আমি ওকে ইমুতে দেখতে চাইলাম, ওকে দেখলাম, দেখার পরে কি বলবো, বলো না, না বলো। আমার পছন্দ হয়নি ওকে। তারপরও আমার মায়া ভালোবাসা সেটা আমি বলতে পারছি না। আমি ওটাকেই ভাগ্য বলে অ্যাকসেপ্ট করে নিলাম, যা আছে আমার ভাগ্য। তারপরে ওর সাথে দেখা করলাম, কথা বললাম, এভাবে চলতে চলতে প্রায় 2017 সাল চলে আসলো। তখন ও বলতেছে যে ওর বিয়ের থেকে, বাড়ি থেকে বিয়ের জন্য অনেক চাপ সৃষ্টি করতেছে ওকে, যে কোনো ভাবে হোক ওকে বিয়ে করতে। তখন আমি বললাম যে আমার একটা বড় বোন ছিল অবিবাহিত, আমি বলছি যে এই মুহূর্তে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমার বড় বোন অবিবাহিত, ভাই হতো আমি ম্যানেজ করে নিতাম, বোন। তারপরেও আমি ওর কথা মতো আমি বলছি যে ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। এদিকে আমি আমার ফ্যামিলিকে বলছি যে এরকম এরকম একটা মানুষ তো হারিয়ে গেলে আর তাকে ফিরে পাওয়া যায় না, আমি বিয়েটা করতে চাচ্ছি, কিন্তু আমি এখন আনতে চাচ্ছি না, আমি ওখানেই রাখবো ওকে, যতদিন না আমার বোনের বিয়ে না হয় আমি ওকে ওখান থেকে নিয়ে আসবো না আমার বাড়িতে। এভাবে আমার ফ্যামিলিটাকে আমি ম্যানেজ করে নিলাম। ও যখন ওর ফ্যামিলিতে জানাইলো, ওর ফ্যামিলি বরিশালে মেয়ে বিয়ে দিবে না, বরিশালের মানুষ ভালো না, বরিশালের মানুষ টাউট, মানে অনেক মন্তব্য আমাদের, মানে তোমাকে ঘিরে, আমাকে ঘিরে, মানে আমাকে বলতে টোটাল বরিশালটা ঘিরে কি 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 কমেন্টস আসছে, মানে বরিশালের মানুষ চিটিং বাটপার হয়, ভালো হয় না, বরিশালের মানুষ খারাপ, মারামারি পিটাপিটি বেশি করে, ইত্যাদি ইত্যাদি। বাই এনি চান্স প্রিয়াঙ্কা কোথায় হোম ডিস্ট্রিক্ট? আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী। বেঁচে গেছি কানের গোড়া দিয়ে। ফেনী সম্বন্ধে টুকটাক শোনা যায় নাকি? এনিওয়ে, বাট যাই শুনুক না কেন ইমতিয়াজ, আর যাই বলুক না কেন, পরিশ্রমী মানুষ এবং অনেক পরিশ্রম করে যুদ্ধ করে কিভাবে সার্ভাইভ করতে হয় এবং ভালো যত্ন করে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, এই বরিশালের মানুষজনই কিন্তু আবার জানে। আমি যদিও বরিশাল হোম ডিস্ট্রিক্ট বিলংস আমি করি না, তারপর অনেক শ্রদ্ধা এই মানুষগুলোর জন্য, কারণ সাফল্য দারুণ স্বাক্ষর বয়ে চলেছে এই মানুষগুলো দেশ এবং দেশের বাইরে। তারপর ইমতিয়াজ, তারপরে আমি ওর ফ্যামিলিতে বললাম যে আপনারা কারো সম্পর্কে না জেনে না শুনে এতটা মতামত করাও ঠিক না, আপনারা আমাদের বাড়িতে যান, দেখেন। ওর ফ্যামিলি আমাদের বরিশালে যাবেই না, কারণ ওনাদের ভয় বরিশালে গেলে যদি ওনাদেরকে মেরে ফেলি, কেটে ফেলি, যদি আসতে না দেই, এরকম। এভাবে আস্তে আস্তে তখন আমাকে বললো যে আপনি আসেন, ওর ফ্যামিলি থেকে আমাকে বললো তুমি আসো। এটা আবার কোন এলাকা যারা বেশি ভয় পাচ্ছে? জি জি, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, মানে আমাকে যেতে বলছে। তখন আমি বাড়িতে বললাম যে মা আমাকে যেতে বলছে। তখন বলতেছে যে তুমি একা যাবা, ফ্যামিলির কাউকে না নিয়ে? আমি বলছি যে আমি যাই, আমার একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে, দেখতে চাইছে আমাকে, দেখুক। আমি গেলাম, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, ভালো ব্যবহারই করছে। তারপরে আমি বললাম যে আপনারা বরিশালে যান, তারা বরিশালে যাবে না, বরিশালে মেয়ে বিয়ে দিবে না। তখন আমি মেয়ের মাকে বললাম যে মেয়ের বাবার সাথে কিন্তু এখন পর্যন্ত আমার ফেস টু ফেস দেখা হয়নি। মেয়ের মাকে বললাম, আমার শাশুড়িকে, যে আপনাদের বরিশালে মেয়ে বিয়ে দিতে হবে না, আপনারা তো একটু ঘুরে আসেন, আমার ফ্যামিলিটা দেখে আসেন যে কিরকম। তখন ওর আম্মা অনেক বলে আমার শ্বশুরকে পাঠাইছে আমার বাড়িতে। যাওয়ার পরে রাত্রে গেছে, একদিন ছিল, তারপরে সারাদিন ঘুরছে। দুপুরে লাঞ্চ টাইমের পরে সবাই বসছে, বসার পরে আমার বাবা
সর্বপ্রথম আমার শ্বশুরকে প্রশ্ন করছে যে আপনি সকালে আসছেন, আমার বাড়িঘর সবকিছু দেখছেন, আর সামাজিক অবস্থান কিভাবে কি আছে না আছে সব দেখছেন, এখন আপনি সরাসরি আমাকে কথা বলেন যে আপনার মেয়ে কি আমাদের কাছে বিয়ে দিবেন? তখন ওর বাবা বলল যে আপনারা যদি আনেন তাহলে হ্যাঁ আমি মেয়ে বিয়ে দেব। ওইখানে সিদ্ধান্ত হবে। ওখানে সিদ্ধান্ত। আমরা একটু তাড়াতাড়ি যাবো, যেহেতু আরো অনেক স্টোরি হয়তো সামনে অপেক্ষা করছে। তারপরে বিয়ের কথাবার্তা ফাইনাল। তখন মেয়ের ফ্যামিলি থেকে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের চাওয়া পাওয়া কি? তখন আমার বাবা বললো যে আমরা মেয়ে আনবো, মেয়ের সাথে অন্য কিছু নিয়ে আসবো না, আমাদের মেয়ে হলেই চলবে। ওকে ইমতিয়াজ, কত রকমের টানাপোড়েন থাকে, দেন ফাইনালি তোমাদের সম্পর্ক কি আলোর মুখ দেখলো? তারপরে আমাদের ফ্যামিলি, দুটা ফ্যামিলি আলাদা হয়ে গেল বিয়ে থেকে। বিয়ে থেকে হওয়ার পরে আমি ওকে বিয়ে করি, পার্সোনালি ফ্যামিলির অবাধ্য হয়। ও, পরিবার শেষের দিকে রাজি ছিল না? পরিবারের শেষের দিকে রাজি ছিল না। ওদের কিন্তু আপনি family- নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিলে, আমি তুমি করি বলো, অনেক ছোট না, তুমি সমস্যা আমার, নেই, হ্যাঁ? বলেন। তুমি সিদ্ধান্ত নিয়ে নিলে যে না, বিয়ে ওকেই করতে হবে। ওকেই করতে হবে। তোমার কারণ- কিন্তু দেখে অত পছন্দ হয়নি, মায়াটা এত বেশি পড়ে গেছে জি, জি। যে ওকে তুমি ভুলতে পারছিলে না, তাই তো? জি। দেন নিজে নিজে সিদ্ধান্ত নিলে সব পরিবারের অমতে, পরিবারের মতের বাইরে গিয়ে, তাই তো? জি। তারপর বিয়ে করলাম, বিয়ে করে ওকে ওর বাড়িতে রেখে দিলাম, আমি আমার কেউ position- জানে না? কেউ জানে না। ওকে। আমার ফ্যামিলি আস্তে আস্তে, আমি প্রায় 2-3 মাসের ভিতরে আমার ফ্যামিলি আমি বলে দিছি, ওর ফ্যামিলিটাও আমি জানিয়ে দিছি যে আপনাদের এরকম বিয়ে হয়ে গেছে, আপনারা ফ্যামিলি মতো ভাবে যখন দেন দিয়েন। তারপরে এভাবে সম্পর্কটা আস্তে আস্তে চলতে থাকে। 2019 চলে আসলো। 2019-এ আমি হঠাৎ ওর ফোনটা অনেক বিজি পেলাম, মানে ইমোটা। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ইমোটা এত বিজি কেন? তখন ও বলতেছে যে আমার ইমোটা হঠাৎ অটোমেটিকলি একটা কলের মতো উঠে থাকে। তখন আমি বললাম যে এরকম দেখছি মাঝে মাঝে আমার ইমো তো হয় সার্ভারের সমস্যার কারণে। তখন আমি এটা বিশ্বাস করে নিলাম। নেওয়ার পরে পরে আস্তে আস্তে বিশ্বাসটাও কেটে গেল। ওর সাথে একদিন আমি দেখা করলাম। দেখা করে আমি বলছি যে দেখি তোমার ফোনটা। ওর ফোনটা নিলাম। আমি আর ওর ফোনটা দিয়ে ইমোতে ঢুকিনি, ওর ইমোটা ওর ফোন থেকে আমার ফোনে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি চলে আসলাম ইমোটা নিয়ে। আমি ওখানেও দেখিনি যে ইমোটায় কি আছে। বাসায় এসে আমি ইমোটা দেখলাম, দেখে কি বলবো গুরু, আমার আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে যে ও আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছে। সমস্ত চ্যাট দেখতে পাচ্ছ জি। যে কমিউনিকেশন করেছে? হ্যাঁ, চ্যাটগুলো দেখতে পাচ্ছি, ওর পিক দেওয়া সেটাও আমি দেখতে পাচ্ছি। কি ধরনের চ্যাটিং ওখানে একদম বোঝাই যাচ্ছে জোরা। হ্যাঁ, মানে ওরা অলরেডি রিলেশনশিপে জড়িয়ে গেছে। আমি আর ওই ছেলের সাথেও কথা বলিনি, ওকেও বুঝতে দিইনি যে আমি এগুলা জানি। সে তার ছবি শেয়ার করতেছে তার সাথে। জি, সব দেখতে পাচ্ছ তুমি? জি, সব দেখতে পাচ্ছি। তোমার বিয়ের কতদিনের মাথায় এটা? আমার বিয়ে হয়েছে 2017 সালের 16ই নভেম্বর। আর এটা হয়েছে 2019 সালের মার্চের প্রথম দিকে, প্রথম তখন সপ্তাহে। পর্যন্ত আপনাদের দুজনের ফ্যামিলির মধ্যে না, আমার ফ্যামিলি অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু ওর ফ্যামিলি কখনো কোনো রেসপন্স করেনি। পরিবার সিং করেনি, বাট পরিবার জানে যে ওরা বৈবাহিক সম্পর্কে গেছে। তারপরে এর ভিতরে ওর আন্টিরা আমাকে ফোন দিছিল যে ওর দুইটা আন্টি থাকে নারায়ণগঞ্জে, যে আসো তোমাকে একটু দেখি। আর এমনও বলছিল যে আসো বাসর ঘর করে দিব। তখন একদিন ও আমাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে আমি 2 দিন ছিলাম। ওর আন্টিরা, ওর আন্টির ফ্যামিলি স্টাফ সবাই জানে, আর সবাই আমার পক্ষে। তারপরে 2019-এ যখন এগুলো আমি দেখতে পারলাম, দেখে তো আমার মানে আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে যেটা কি হইতেছে। তখন আমি, আমাদের রিলেশনশিপে আবার একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে আমরা যতই ঝগড়া করতাম তারপরের দিন দেখা করতাম। দেখা করলে দুজনকে দেখলে আমাদের এর কোনো ঝগড়া থাকতো না। তখন ওকে আমি বললাম যে আমি আগামীকালকে দেখা করব। তো দেখা করলাম, দেখা করে আমি ওর সামনে বসে বসে মেসেজগুলো দেখতেছি, ওকেও কিছু বলতেছি না, শুধু মেসেজগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে আমার। তখন ও হঠাৎ করে দেখতেছে যে আমি ওর ইমুতে মেসেজগুলো দেখতেছি। তখন ও হঠাৎ আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল, নিয়ে আমাকে বলতেছে যে আমার ইমু তোমার ফোনে কেন? আমি বলছি আমি নিছি, আমার ওয়াইফের ইমু আমি নিছি, তো তোমার কোনো প্রবলেম থাকার কথা না, আর তোমার পার্সোনাল লাইফ পুরোটাই তো আমার দেখার অধিকার আছে। তো এইভাবে আমি ওর সাথে ওখানে অনেক ঝগড়া করে আমি বাসায় ফিরে আসি। ফিরে আসার পরে তারপরের দিন ও আমাকে আবার ডাকে, দেখা করলাম। দেখা করার পরে ও আমার পাও দুটো ধরে বলতেছে যে আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, প্রথমবারের মতো তুমি আমাকে ক্ষমা করো। সেই কথা? জি। পরে আমি ওকে প্রথমবারের মতো অপরাধ ক্ষমা করে দিলাম, কিন্তু বিশ্বাসটা হারায় গেছে, আর বিশ্বাস করতে পারছি না ওকে। তো এইভাবে আস্তে আস্তে রিলেশনটা চলতে থাকে। তো তোমার
সবকিছু দেখার পর তারপরও তুমি ক্ষমা করে দিলে। ক্ষমা করে দিলাম। ভেতর থেকে কি চেঞ্জ করতে পারছো এটা? ভিতর থেকে আমি বিশ্বাস করতে পারিনি ওকে, প্রিয়াঙ্কা, বিশ্বাসটা এই হারিয়ে যে গেছে। মানুষের প্রশ্নে এত বেশি পজিটিভনেস, এটা কি দোষের? যে আমারটা আমারই থাকুক, অন্যদিকে যেন না তাকায়, আমার মানুষ আমাকে ছেড়ে না যায়। স্বাভাবিক। এটা যদি না থাকে, একটা মানুষের যদি অ্যাফেকশনই না থাকে আরেকটা মানুষের জন্য, পজিটিভনেস না থাকে, তাহলে ওইটা কি আসলে ভালোবাসা হয়? আসলে হয় না, অনেকে নেগেটিভ অর্থে ব্যবহার করে পজিটিভনেস এই ব্যাপারটা, বাট আসলে কিন্তু ইটস এ পজিটিভ থিং। ভালোবাসা মানেই তো এরকম থাকবে। পজিটিভনেসেরও এক পজিটিভ কিছু বিষয় আছে, লিমিট আছে, লিমিট যেন নেগেটিভ ক্রস কিছু না করে। বিষয় আছে। ওই জায়গাতে তুমি বুঝতে পারছো অলরেডি জি। যে এত কিছুর পরেও তাকে ক্ষমা করে দিলে। হ্যাঁ, মানে প্রথমবারের মতো আমার কাছে ক্ষমা চাইছে, ওকে, তারপর আমি ক্ষমা করে দিলাম, কিন্তু বিশ্বাসটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি আর ওকে বিশ্বাস করতে পারছি না। তো এইভাবে আস্তে আস্তে চলতে চলতে ও মাঝখান দিয়ে অনেক অসুস্থ হয়ে যায়। হঠাৎ রাত্রে ভালো ঘুমাইছে, সকালে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে হসপিটালে ছিল, বাসায় নিছে, নেওয়ার পরে ওর মাথায় একটু প্রবলেম হয়ে যায়। এও আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে। খারাপ ব্যবহার, তুমি ব্যবহার, মানে কখনো কোনো ফোন দিয়ে আমি কোনো ভালো ব্যবহার ওর কাছ থেকে কখনোই পেতাম না, বিনা কারণে কোনো দোষ বিনা ছাড়াই। কারণে, কোনো দোষ ছাড়াই। তাই ফোন দিতাম, হঠাৎ জিজ্ঞেস করতো ফোন দিলি কেন। তো আমি সবসময় একটা জিনিস ভাবতাম যে ও আমার বিয়ে করা ওয়াইফ, ওর অপরাধগুলো যদি আমি ক্ষমা করতে না পারি তো দুনিয়ার উপরে কেউ ক্ষমা করতে পারবে না। It's good. ও যা বলতো আমি সবসময় হেসে উড়িয়ে দিতাম। আস্তে আস্তে প্রায় 2019 সালটা এভাবে চলতে থাকে। চলতে চলতে প্রায় 19-এর সেপ্টেম্বর মাস ওভার হয়ে যায়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ওর একটা বান্ধবী আমাকে বলতেছে যে ভাইয়া ওর তো বিয়ে হয়ে গেছে। মানে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার সাথে কন্টিনিউ যোগাযোগ চলতেছে ওর। তুমি না বললো যে মাথা খারাপ, বিনা কারণে তোমার সাথে খারাপ হ্যাঁ, ব্যবহার খারাপ করে? ব্যবহার করে, কিন্তু আমি ওর সাথে খারাপ ব্যবহারগুলো শোনার জন্য আমি ওকে ফোন দিতাম। আর এর মধ্যে হঠাৎ এক বান্ধবী ফোন দিয়ে বলতেছে যে ওর বিয়ে হয়ে গেছে। তখন আমি বললাম যে ওর বিয়ে হয়ে গেছে, ও কোথায় আছে? বলতেছে ওর হাজবেন্ডের বাসায়। আপনাদের মধ্যে কি কোনো ডিভোর্স হয়নি? না, কখনো কোনো জানি ডিভোর্স তো, হয়নি। একেবারে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কিচ্ছু হ্যাঁ, জানে না। আমি জানি বান্ধবী ফোন না। দিয়ে বলতেছে, বান্ধবী ফোন যে দিয়ে বিয়ে বলতেছে। হয়ে গেছে। তারপর তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম যে এটা শুনলাম, এটা কি সত্যি? তখন আমার সাথে রাগ হয়েছে, তোরে কে বলছে? তুই মানুষের কথা শুনে আমার অবিশ্বাস করস, আমার কি বিশ্বাস হয় না? নিজের বউকে বিশ্বাস হয় না, অন্য কোনো মেয়ের কথা শুনে আমার সাথে এরকম করতেছস? তো তখন আমি ভাবলাম যে একটা মেয়ে যদি হাজবেন্ডের বাসায় থাকে তাহলে ও সারা দিন আমার সাথে এত চিল্লে জোরে ঝগড়া করা সম্ভব না। নিজের মনকে বুঝিয়ে নিলে। নিজের মনকে বুঝতে না, কারণ তখন আমি ভাবলাম যে আসলে এটা ভুলও হতে পারে, কারণ ওর বান্ধবী কখনো চাইতো না যে আমাদের রিলেশনটা থাকুক। ওর বান্ধবীর নাম ছিল সোনিয়া, কোনো চাইতো না। তো আমি ওর বান্ধবীর কথাটা কান দিলাম না, কিন্তু ওই কথাটাই সত্যি। তো এইভাবে আস্তে আস্তে 2019 পার হয়ে 2020 চলে আসলো, লকডাউন শুরু হয়ে গেল। তুমি কনফার্ম হলে কখন যে আসলে এটা বিয়ে হয়ে গেছে? এটা কনফার্ম কখন হলে তখন বা কিভাবে হলে? লকডাউনের ভিতরে 14 এপ্রিল রাত্র 11টায় ওর একটা বান্ধবী আমাকে মেসেজ দিছে যে ভাইয়া একটা কথা বলবো আপনাকে। আমি বললি জি বলেন। তখন বলতেছে যে আপনাদের রিলেশনটা ব্রেকআপ হলো কেন? তখন আমি দুষ্টামি করে বললাম যে আমারও কিছু ভুল ছিল আর ওরও কিছু ভুল ছিল, যার কারণে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। কেন, আপনার বান্ধবীর কি বিয়ে হয়ে গেছে? পরে বলতেছে যে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে, ওর তো বিয়ে হয়ে গেছে। তখন আমি কথাটা বিশ্বাস করতে পারলাম না। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কোনো এভিডেন্স আছে যে ওর বিয়ে হয়ে গেছে? তখন আমাকে ওর বিয়ের পিক দিল, ওর হাজবেন্ড ফেসবুকে স্ট্যাটাস দিছে বিয়ে, ওটা দিল। দেওয়ার পরে তখন আমার বিশ্বাসে আসতেছে না যে ওর বিয়ে হয়ে গেছে। আমি ওর আন্টিকে ফোন দিলাম যে আন্টি আমি এটা কি শুনতেছি, ওর নাকি বিয়ে হয়ে গেছে। বলতেছে যে তুমি এত রাত্রে, রাত্র তখন 11:30 বাজে, যে তুমি এত রাত্রে এই ফাওয়া লাভ করার জন্য আমাকে ফোন দিছো? সঠিক কোনো উত্তর আমি পাইনি। পাওয়ার পরে ওখান থেকে আমি ব্যর্থ হয়ে ফিরলাম। এর ভিতরে আমাদের বিয়ের ব্যাপারটা ওটা একটা ফ্রেন্ড জানতো, নাম ছিল আলামিন, এখন প্রবাসে আছে। আমি ওকে ফোন দিলাম যে আলামিন একটা কথা জিজ্ঞেস করি, কথাটা আমার কাছে তুমি লুকাও না, এটা কিন্তু আমার বাঁচা মরার প্রশ্ন। পরে বলতেছে যে ভাইয়া বলেন। আমি বলছি আমি শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, কথাটা কি সত্যি? আর এটার ভিতরে তুমি কতটুকু কি জানো? তখনও আমাকে বলতেছে যে হ্যাঁ ভাই এটা তো সত্যি। তখন মানে আমার আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে। মানে আমি আর ওর ফ্রেন্ডের সাথে আমি ভালো কণ্ঠে কথা বলতে পারতেছি না, মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কথাও বলতে পারতেছি না।
তখন ও আমাকে মানে বলতেছে যে ভাই আপনি কথা বলেন। তখন আমি পরে বলছি যে আচ্ছা আমি রাখি, এতটুকু শুনা ও বুঝতে পারছে যে আসলে আমি কান্না করতেছি। তখন আমি রেখে দিছি ফোনটা। রেখে দেওয়ার পরে ওই ছেলে আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কি জানেন না যে ওর বিয়ে হয়ে গেছে? আমি বললাম যে আমি ফার্স্ট টাইম শুনলাম যে ওর বিয়ে হয়ে গেছে, আজ পর্যন্ত আমি জানিনি যে ওর বিয়ে হয়ে গেছে। তখন ও আমাকে বলতেছে যে আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে বিয়ে হলে অসুবিধা কোথায়? তখন আমি বললাম যে ডিভোর্স হয়ে গেছে এই কথাটা তোমাকে কে বলছে? তখন আমাকে বলতেছে যে এটা তো আমাকে লাবণী আমাকে বলছে। তখন আমি বললাম যে আসলে আমার তো কোনো ডিভোর্স এখনো হয়নি। তখন ও আমাকে ওই ছেলে আলামিন আমাকে বলতেছে যে ভাই আসলে একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে যে আপনার সাথে ডিভোর্স হয়নি, ওর বিয়ে হয়ে গেছে। ওর বিয়ের দিন ওকে আমি জিজ্ঞেস করছি অনেকবার যে তুই কি করতেছস, তখন ও আমাকে একটাই উত্তর দিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে ওর। তো যখন ওর ডিভোর্স হয়ে গেছে আপনার সাথে তখন ও বিয়ে করতেই পারে, এখানে আমি বাধা দেওয়ার মতো কেউ না। তখন কথা বললে আমি রেখে দিলাম। তখন আমি ওকে বললাম যে ভাই আমি বাঁচি না মরি সেটা আমি জানি না, তো আমি যদি মরে যাই ওকে বলে দিও যে আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না, কারণ ও যেটা আমার সাথে করছে এটা ক্ষমা করার মতো না। ওর যদি কোনো আমার যদি কোনো সমস্যা থাকতো, প্রবলেম থাকতো, আমাকে বলতে পারতো, আমি সমস্যার সমাধান করলে করতাম, না তো আমি হাসি মুখে ওর জীবন থেকে ফিরে যেতাম। আমার ওরকম উত্তরটুকু আফসোসও থাকতো না যে আমার ব্যস্ততার কারণে আমি ফিরে গেলাম, আমার কষ্ট থাকতো না। কিন্তু ও আমার সাথে এরকম চিট কেন করলো? তখন বলতেছে যে ভাইয়া আমি আসলে ওর সাথে কথা বলবো কালকে, এখন তো অনেক রাত্র, ওকে পাওয়া যাবে না, কালকে কথা বলবো। যদি এসব কথাবার্তার আর কোনো ফায়দা নাই, কিন্তু বিয়ে ফাইনালি হয়ে গেছে এবং তুমি কনফার্ম। জি, এমনকি ওরা সংসারীও করতেছে। প্রায় ওর বিয়ে হয়ে গেছে 19 সেপ্টেম্বর 2019 সালে, আর সেটা আমি জানতে পারছি 14 এপ্রিল 2020 সালে। ওই বিয়ের পরেও তো আপনার সাথে মনে হয় দেখা হয়েছে? বিয়ের পরেও আমার সাথে দেখা হয়েছে, এমনকি আমার বাসায় মানে হাজব্যান্ড ওয়াইফের মতো আমাদের রিলেশন ছিল। আরে বলো কি, অদ্ভুত। তাহলে যদি একদম গোড়া থেকে শুরু করি, অনেক প্যাচ লাগতেছে, আই এম সরি ইমতিয়াজ, যে তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় তুমি একদম বেখবর, এই অবস্থাতে হঠাৎ একদিন ইমোতে ফাইন্ড আউট করলে একজনের সাথে তার সম্পর্ক, এবং রিলেশনশিপটা এমন একটা লেভেলে আছে যেটাকে পরিপূর্ণ সম্পর্কে থাকলে যেমন হয় তেমনই, সে যে ধরনের ছবি শেয়ার করতেছে, যে ধরনের কমিউনিকেশন, যে চ্যাট তুমি দেখছো, সেই সব মিলিয়ে দেন ফাইনালি হঠাৎ করে জানলে যে সে বিয়ে করতেছে, করে ফেলেছে এবং সংসারও করতেছে, সেটাও বুঝলে। কিন্তু তুমি ইন বিটুইন ওই সময়টা থেকে বিয়ে হওয়ার যে খবরটা শুনলে, তার মধ্যে তুমি নিজেও বহুবার দেখা করেছো এবং স্বামী স্ত্রীর মতোই তোমরা থেকেছো। জি, এমনকি আমার বাসায় অনেকবার গেছে, অনেক রাত্র ছিল এর মধ্যে। এই যে তার মানে এই সাথে মেয়ে তোমার সাথেও সম্পর্ক রাখতেছে, তার সাথে হাজবেন্ডের সাথে হোয়াটস গোয়িং অন। তারপর ওই ছেলের সাথে কথা বলে আমি ফোনটা না, সে তো বুঝলামই যে তুমি কনফার্ম হয়ে গেলে বিয়ে হয়ে গেছে। এখন আমি কনফার্ম যে বিয়ে হয়ে গেছে। এখন তারপরে প্রথম সাক্ষাৎ কি তার সাথে হয়েছে কখনো? না, তারপরে বিয়ের পরে আজ পর্যন্ত আমার সাথে দেখা হয়নি। বিয়ে তো মানে ওই আমি জানার পরে তুমি কি ফোন দিয়ে জানিয়েছো যে তুমি জানো? আমি ফোন দিইনি, সে ফোন দিয়েছে। তারপরের দিন সকালে ও আমাকে ফোন দিল। ফোন দিয়েছে মতো আমি বলছি যে আমি একটা কথা শুনছি, আমি তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাই, যে সত্যিটা কি, তোমার কি বিয়ে হয়ে গেছে কি হয়নি? তখন আমাকে বলতেছে যে তুমি যা শুনছো সব সত্যি। এটা নিয়ে উনার মধ্যে কোনো অনুতাপ ছিল না, কোনো অপরাধ বোধ ছিল না? অপরাধ বোধ ওর ভিতরে ছিল না। ও আমাকে ডাইরেক্ট বলে দিল যে তুমি যা শুনছো সত্যি। তখন তো আমি পুরা কান্নায় ভেঙে পড়ছি যে তুমি আমার সাথে এরকম কেন করলে? আমার কি অপরাধ ছিল? ভালোবাসছি এটাই কি অপরাধ ছিল? তুমি আমাকে বলতে পারতে। তখন আমাকে বললে যে আমি আসলে এটা ফ্যামিলির চাপে পরে করছি, আমার কিছু করার ছিল না। আমি বলছি ফ্যামিলির চাপে পরে করো, আর যেভাবেই করো, তুমি বিবাহিত স্ত্রী, আমাকে জানানোটা তোমার উচিত ছিল, তুমি যেভাবেই করো বিয়েটা। এরকম কথা বলে এর ভিতরে ওর হাজবেন্ড ওকে ডাক দিছে, ও ফোন রেখে চলে গেছে। আর এদিকে আমি তাদের কথা শুনছো? হ্যাঁ, ফোন ডিসকানেক্টেড হয়নি। শুনতেছো তাদের কথোপকথন? কি ধরনের কথোপকথন? মানে ওর হাজবেন্ড এসে, মানে ওর হাজবেন্ডের ব্যাপারে কিছুই জানে না, যে আমাদের এরকম একটা সম্পর্ক আছে, ওর হাজবেন্ড কিছুই জানে না। ওনার আগে একটা বিয়ে হয়েছে এটাও জানে না। না যাওয়ার পরে হাজবেন্ড বলতেছে, ডাকছে,
ডাকার পরে পরে ওকে জিজ্ঞেস করেছে কার সাথে কথা বলতেছো, ও একটা বান্ধবীর নাম বলে, এগুলো তুমি শুনতেছো আবার? এগুলো আমি শুনতেছি, মানে লাইন কাটা হয়নি, ওর বান্ধবীর নাম বলে কেটে দিল, মানে কাটে গেল ওর হাজবেন্ডের দিকে কথাটা। যাওয়ার পরে ওই ফোনটা কেটে দিল। দেওয়ার পরে ও তখন আমার পরে আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুমি কোনো টেনশন করো না, আমি চলে আসবো। কি করো না? আমি কোনো টেনশন করতাম না, চলে আসবো। মানে আবার ওকে বাদ দিয়ে তোমার কাছে চলে আসবে? হ্যাঁ, আবার চলে আসবে। তুমি কি বললে? তখন আমি বললাম যে চলে আসবা কবে, কখন? মানে তুমি ওয়েট করতেছো? ওয়েট করতেছি। আপনিও তখনও আপনি তাকে চান? আমি এখনো তখনও তাকে চাই। তখন আমি বললাম যে কবে আসবা, কখন আসবা? আমাকে বলতেছে যে এখন তো লকডাউন, গাড়ি চলে না, একটু দেশের অবস্থাটা ভালো হোক, আমি চলে আসবো। তখন আমি ওকে বললাম যে তুমি বাসার থেকে বের হও, তোমাকে আনার দায়িত্ব আমার, বাকিটা আমার ব্যবস্থা। যে আমি কিভাবে তোমাকে আনবো। মানে কি পরিমাণ পাগলের মতো, কি বলবো, ভালোবাসা, পাগলের মতো। যে ওর সাথে যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়া মানে বুঝেন তো, জি, ওর সাথে কিন্তু থাকে, জি, একজন স্বামী স্ত্রী যেভাবে থাকে সেভাবে থাকে। আপনাকে একদম না জানিয়ে, এটা কিন্তু একেবারে একরকম, এর চাইতে ভণ্ডামির আর কি হতে পারে? অন্ধকারে রেখে বিয়ে করা, তারপরে তার জন্য অপেক্ষা। লকডাউন চিন্তা করতে হবে না, কিভাবে তোমাকে আনতে হবে সেটা আমি দেখতেছি, তুমি শুধু বাড়ি থেকে বের হও। হ্যাঁ, বাসা থেকে বের হও। এর মধ্যে কি তাদের বাচ্চা কাচ্চা হয়েছে নতুন সংসারে? তখনও বাচ্চা কাচ্চা আচ্ছা হয়নি, এই অবস্থাতেও আমি নিয়ে আসতে চাচ্ছি, আগ্রহী। তখন ও আমাকে এদিকে আমাকে আশ্বাস দিতেছে, ওদিকে হাজবেন্ড নিয়ে পুরো এলাকা ঘুরতেছে। এই খবরও তখন ওর বান্ধবীরা মানে ওর আমার কথাগুলো শুনে, ওর ফ্রেন্ড সার্কেল মানে ওর ফ্যামিলি স্টাফ ছাড়া কেউ ওর পক্ষে কথা বলে না, সবাই আমার পক্ষে কথা বলে। যে ভাই কি হবে, আপনি তো আর ভোটে দাঁড়াবেন না এলাকা থেকে। জি, মেন বিষয় আপনার সাথে যে এক্স্যাক্টলি যে ঘটনা ঘটছে সেটা ইস্যু এখানে। তারপরে এলাকা সমর্থন নিয়ে কি করবেন আপনি? তারপরে ওর বান্ধবীরা বলতেছে যে ভাই ও যদি আর যেতে চায় আপনি ওকে নিয়ে যান, আর আপনি এটা ভাবেন যে আপনি পতিতালয় থেকে কোন একটা মেয়েকে নিয়ে আপনি নতুন একটা সংসার জীবন দিচ্ছেন, আপনি ওকে নিয়ে যান। আমি বলছি যে আমি ওকে নিয়ে আসবো, ও যদি আসতে চায়। বান্ধবী যে কমেন্টসটা করেছে, নাম বলার দরকার নাই, ওকে আমাদের পক্ষ থেকে একগুচ্ছ ভালোবাসা আর অসম্ভব শ্রদ্ধা পৌঁছে দিয়েন না, দিও বলছি, যেহেতু আমি তোমার পারমিশন নিয়েছি অলরেডি। যে বান্ধবীটাই কথা বলেছে। তারপরে এভাবেই চলতে আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে। তার মানে কিন্তু সাক্ষাৎ হচ্ছে আবারও? না, আর হয় না, আর কোনো সাক্ষাৎ নেই। বাই দিস টাইম কি তাদের সংসারে কেউ বাচ্চা কাচ্চা বা কোনো কিছু? কোনো বাচ্চা কাচ্চা তখনও হয়নি। এখন হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। এখন পর্যন্ত ইমতিয়াজ তোমার তো অপেক্ষা, জি, যাবার সে আসবে, ফিরে আসবে। বাচ্চা হওয়ার পরেও এটা অপেক্ষা। কি ভাবো তুমি, তোমার ইমাজিনেশন, তোমার কল্পনাতে কিরকম থাকে? মানে আমি ওকে এতটুকু কারণে আনতে চাচ্ছি যে ওকে যদি আমি পাই হয়তোবা আমি ভালোভাবে বেঁচে থাকতে পারবো। আর ওকে ছাড়া কি হচ্ছে? ওকে ছাড়া আমি অনেকটাই নেশাগ্রস্ত হয়ে গেছি। কি নেশা করো? মানে আমার প্রতি রাত্রে মদ আর গাঁজা ছাড়া আমার রাত্র কভার করা যায় না। শুধু মদ গাঁজা চেহারা তো এটা না, আরো খারাপ নেশা করো তুমি? না, আমি কোনো মেয়েলি নেশাও করি না, কোনো বাবার নেশাও করি না, কোনো বাবার নেশাও করি না। ফেন্সিডিলের সাথে আসক্তি তোমার আছে? না, আমার ফেন্সিডিলের সাথে আসক্তি নেই, একেবারেই নাই। না, আমার লাইফে আমি একবার ফেন্সিডিল খেয়েছিলাম। গাঁজার মদের মধ্যে থাকো? গাঁজার মদের ভিতরে রাত্রটা। বাকি জীবন কিভাবে পার করে দিবা সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক এটা দায়িত্ব নিচ্ছে জানার না। আর এতটুকু ইচ্ছা আছে যদি কোনো মেয়ে আমার এগুলো মেনে, আমার অতীত জেনে যদি এগুলো ভুলিয়ে দিয়ে মানে আমাকে সুন্দর একটা জীবন দিতে পারে, আমি তাকে বিয়ে করব। কিভাবে করবে? তোমার পুরো জায়গা জুড়ে তো সেই লাবণীর অবস্থান। তুমি তো বলছো যে লাবণীর জন্য এখন অপেক্ষা করে বসে আছো। অপেক্ষা করে বসে আছি, কিন্তু এভাবে তো আর জীবন আমার পুরোটা চলবে না। এখন আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ের কথা বলতেছে যে তুমি বিয়ে করো। স্টিল তুমি ওয়েট করতেছো যে আসলে তুমি বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করলে তোমার এইসব খারাপ জিনিসগুলো আর থাকবে না। না, এগুলো আমার থাকবে না। এটা কি একটা জিদ না গুরু? দাঁড়াও, অনেকক্ষণ বসে আছে তো, দাঁড়াও, পাটা ছাড়া দাও, দাঁড়াও। ওকে ইমতিয়াজ, এবং যেই মেয়েটির কথা হচ্ছে লাবণীর কথা, তার জন্য স্টিল ওয়েটিং, রাইট? ওয়েটিং মানে ওকে আসলে কি হবে? ওকে আসলে আমি ওকে অ্যাকসেপ্ট করে নেব। নেশা করলে কি হয়? যেমন আমি জানি না কি ধরনের, আসলে কি নেশা করলে মানুষের হয়তোবা কিছুটা সেন্স আউট হয়, কিন্তু তার অতীতগুলো আরো বেশি মনে পড়ে, যেটা আমার ক্ষেত্রে হয়।
যে দুইটা নেশার কথা তুমি বলে, ওই দুইটা কি একসাথে নেওয়া হয়? হয়তোবা যেদিন মদ না থাকে সেদিন স্টিকটা নেওয়া হয়, মানে গাঁজাটা। শাল্টু আর মন্টু দুইটা কি একসাথে না? না, একসাথে না, মানে একটা হলে আরেকটা হয় না, আরেকটা হলে আরেকটা হয় না, একটা হয় না। এভাবে। এতে কি হয়? লাবণী কি হ্যালুসিনেশনের মতো কল্পনায় থাকা ওই মানুষটি কি সামনে চলে আসে? কথা বলা যায় তার সাথে? তার সাথে কথা বলা যায় না, কিন্তু অতীতগুলোকে কখন খুব মিস করি, আমার হারিয়ে যাওয়ার দিনগুলো। কিরকম? যেমন একটা নির্দিষ্ট মুহূর্তের কথা বলো তো। দেখা গেছে যে যখন আমাদের খারাপ সময়টা থাকতো, ঝগড়া করতাম, তখন দেখা করতাম। দেখা করার সময় খুব তীব্রতা কাজ করতো না? কখন দেখা হবে? খুব রাগ কাজ করতো দুজনের ভিতরে, কিন্তু দেখার আকাঙ্ক্ষাও খুব তীব্র ছিল। আকাঙ্ক্ষাও খুব ছিল। যখন দেখা জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগতো তোমার? দেখতে তো অত বেশি সুন্দরী না তুমি বলছিলে। ওর সব থেকে একটা জিনিস ভালো লাগতো, যে ওর গাল, চোখ মুখটা একদম ফুলে গাল দুটো আমার খুব ভালো লাগতো, আর ওর ঠোঁটের মাঝে একটা তিল ছিল, আর ওর কথাবার্তার ধরনগুলো আমার কাছে খুব ক্লাসিক্যাল ভাবে কথা বলতো। কয়টা বাচ্চার স্বপ্ন দেখো তুমি? কয়টা বাচ্চার মানে যদি ওর সাথে বিয়ে হতো বা বিয়ে হয় ভবিষ্যতে? দুইটা কি তিনটে? দুইটা। ছেলেদের, ছেলে বা মেয়ে, ওদের নাম? একটা ছেলে একটা মেয়ে। নাম চিন্তা করে রাখছো? নামটা ঠিক করা হয়নি, তো এটা বলা হয়েছিল যে মেয়ে হলে আমার নামের সাথে মিলিয়ে নাম রাখবে। আর টাইপের নাম হতে পারে? ইমতিয়াজের সাথে মিলিয়ে? ইমতিয়াজের সাথে মিলিয়ে হয়তো বা নুসরাত ইমরোজও হতে পারে। নুসরাত ইমরাজ কি নাম আছে এরকম? ওখান থেকে ধার করছো নাকি? না না না, ওটা তো নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ইমরোজের নাম হতে পারে। নুসরাত ইমরোজ। আর মেয়ে হলে তেমন নাম কোনো, মানে নুসরাত ইমরোজটাকে মোটামুটি ফাইনাল করছি। আর ছেলে হলে আমি বলছি যে ছেলে হলে কি নাম রাখবা, ও বলছে সেটা সময় মতো আমি বলবো, আর এখন বলে দিল তিনটা রেস্টটা থাকে না। ওকে, সো যখন নেশার মধ্যে যাচ্ছ, তোমার কাছে মনে হয় যে নেশা করলে, যে নেশাগুলোর কথা তুমি বলতেছো, তুমি ড্রিঙ্ক করো, তুমি গাঁজা খাও, এগুলো করলে তাকে তখন মিস করতে আরো ডিটেলে, তাকে ভাবতে সহজ হইতো, তাই তো? মানে ভাবনাটা কেমন? মানে ভাবনাটা যদি ব্যাকেরিটা একটু জোরে বেশি করে দিয়ে দেন, ভাবনাটা এরকম যে মানে তোমার পাশে আছে একদম, তখন কিন্তু ফিল করতে পারছো। কিছু সময়ের জন্য লাবণী হবা নাকি? আমি তোমার হয়ে ডেমনস্ট্রেট করি, কাছে আগে আসো। লাবণী, রাইট? লাবণী, এই মানে ওই জিনিসগুলো আমি নিলাম, মানে একের পর এক চলতেছে, পাওয়া, হ্যাঁ, আর সাথে ওই শাল্টু, ফিল করতে করতে ইমাজিনেশন আমি ওই জায়গায় চলে গেছি, রাইট? এবং তোমার সাথে কাটানো লাবণী ওই মুহূর্তগুলো আমাকে একদম কাছ থেকে দেখা দিচ্ছে। ব্যাপারটা তো এরকমই, এরকম ফিল। আমি ঠিক ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করতেছি তোমাকে নিয়ে। তোমার লাবণীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে তার গাল দুটো। মানে কিউটি পাই টাইপের লুক থাকে না কিছু মানুষের, যার গাল দেখলে এরকম ভাবে পিঞ্চ করতে মন চায়, এরকম। আমি যখন ওর সাথে দেখা করতাম, ওর সাথে তুমি তো পিঞ্চ করতেই, তখন আমি আর গাল দুটো মানে এইভাবে ধরে রাখি। ওকে ওকে, সো এই গাল দুটো, এবং বলছিল যে ঠোঁট দুটো অনেক সুন্দর, স্পেশালি ঠোঁটের মাঝখানে যে তিল, বিউটি স্পট। সো তুমি যাই ভাবতে তাই ভাবনাতে বাস্তব হয়ে যেত না, যখন শাল্টু আর পল্টু নিয়ে আসো তুমি, তাই তো? নেশার মধ্যে থাকতেছো এবং ওখানে হয়তো তুমি ইমাজিনেশনে কাব্য করতেছো যে লাবণী, মানে আমি ভাবনাগুলোকে আমি মিলানোর চেষ্টা করতেছি, এরকমই হয় নাকি? শাল্টু পল্টু নিলে এরকম ফিল আসে কিনা? তোমার আমার অস্থির পৃথিবী লাবণী, তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হোক। যা হবার হবে হোক বলতেছি যে, হ্যাঁ এক্স্যাক্টলি, যা হবার হবে বলতেছি। তুমি ওখানে মাইক্রোফোনে যাইতে পারো, হাতটা শুধু দিয়ে রাখো, কেউ যেন মিসরিড না করে। আমি এখন লাবণী আর ইমরোজের ভূমিকা আমরা আছি। যা হবার হবে বলতে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি, রাইট? যা হবার হবে হোক, তুমি আমার, তাই তো? তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হোক, চলো দুজনে মিলে দুদণ্ড থামি। এভাবে থেমে গেলাম, আর ভিতরে কি নিয়েছি? শাল্টু আর পল্টু। যে কোনো কিছু ভাবতে আমার ভাল লাগতেছে, তাই তো? চলো দুজনে মিলে দুদণ্ড থামি, চলো দুজনে মিলে অস্থির নেশাময় কোন পৃথিবীর পথে নামি। তারপরে তুমি জানো কি না জানি না, আমি বলছি, আমি তোমার হয়েই বলতেছি, অস্থির এক ভালো লাগার পৃথিবীতে নামি। আমাদের প্রিয় সন্তান যে ভবিষ্যতে হয়তো জন্ম নেবে, যার নাম রাখতে চেয়েছি নুসরাত ইমরোজ, আমাদের প্রিয় সন্তান যে পৃথিবীতে হয়তো এখন আসেনি, ভবিষ্যতে জন্ম নেবে। তুমি জানো কিনা জানি না, ওর মুখায়ব, ওর হাত হুবহু আমার মতো। কত কত মনোযোগ দিয়ে ভাবিনি এমন করে আগে। তোমার গালগুলো স্পেশালি
অনেক বেশি সুন্দর। তোমার ঠোঁটের মাঝখানের ওই তিল, এর চাইতে সুন্দরতম দৃশ্য পৃথিবীতে আর হয় না। আর কিছুই হয় না। কতদিন যত্ন করে মনোযোগ দিয়ে দেখিনি তো আগে। জি। সবাই শুধু বলে হিমরোজ তুই ছুটতে থাক, চলতে থাক, যুদ্ধে ঝাঁপা। আর যুদ্ধ ঝাঁপাতে ঝাঁপাতে ছুটতে ছুটতে আমি আজ বেশি ক্লান্ত। আমার কাছে মনে হয় এভাবে ছুটতে চাওয়ার চাইতে লাবণী তোমার হাত ধরে এভাবে দাঁড়িয়ে থাকা, পৃথিবীর চোখে চোখ রাখা, দারুণ ভালোবাসা উদ্ভাসিত হওয়া, প্রেমের চমৎকার অবগাহন কাছ থেকে দেখা, পৃথিবীর সমস্ত রকমের আলোচনা সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি জানিয়ে আরেকজনের ঘর থেকে তোমাকে ভাগিয়ে নিয়ে এসে তোমাকে নিয়ে নতুন করে জীবন বাঁচার নামই মনে হয় জীবন। এরকম মনে হয়, এ ধরনের ফিল, যে ধরনের একদম এরকম ভাবে ভাবতে পারা যায়। এরকম কাছে না আমাকে পাওয়া আজকে যায়। নিয়ে চলো তোমার সেই শাল্টু আর পল্টুর পৃথিবীতে। না গুরু, সেখানে আমি আছি সাথে আমার নাও। যদি এরকমই হয়, হতে হবে না। এরকমই হয়, আমি যে এরকম কাব্য করতেছি, আমি তো ফিলে চলে গেছিলাম, আমি হিমরোজের ফিলে চলে গেছি। এটাই যদি হয় তো চলো নিয়ে আমার এই শাল্টু আর পল্টুর পৃথিবীতে। ইমরোজ, ইমরোজ, ঠিক যে মুহূর্তটাতে অ্যাডিকশনের যে কথাটা তুমি বলতেছো, জি ঠিক সেই মুহূর্তটাকে ভাবনা যতটুকু তীব্র করে, জি অ্যাডিকশনের রেশ যখন আস্তে আস্তে করে কমতে থাকে, ও তত বেশি করে তোমার কাছ থেকে হারাতে থাকে। কষ্টের তীব্রতাটা তার চাইতে বেশি মাত্রায় তোমার কাছে ফিরে আসে। কথা কি সঠিক? জি এক্স্যাক্টলি। অ্যাডিকশনে গেলে মানুষের এটাই হয়। জি যখন মনে হয় যে আজকে বিকেলে যদি আমি ওই নেশাটা করি, যে নেশার তুমি করলে, যে মদ বা গাঁজা খাই আমি, তাহলে ওকে মনে হয় ফিল করতে আমার খুব সহজ হবে। কিন্তু নেশার ঘোর যখন একটু একটু করে কমতে থাকে, ওই মানুষটার মিস করার মাত্রা, ওর হারিয়ে যাওয়ার মাত্রা, কষ্টের তীব্রতা আরো বেশি বেড়ে যায়। এবং এটাতে আলটিমেট ডেস্টিনেশন কি জানো? জি শুধু নেশায় থাকে, আর কিছু থাকে না। জি এবং এটা কি জানো, একজন মাদকাসক্ত মানুষ এখন পর্যন্ত লাইনে আছো, খুব অল্প সময়ের মধ্যে গাঁজা স্পেশালি, আমরা গাঁজা এবং মদ আমাদের যে নিউরনের প্রকোষ্ঠগুলো থাকে যেখানে সুখ ক্যাপচার করে, সে যখন অভ্যস্ত হয়ে যাবে যে তুমি যখন পর্যন্ত ওই নেশাটা না নিবা, ভেতরে সুখানুভূতি, ওই হরমোন সিক্রেশনটা হয় না, তখন মানুষ এটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। এখনো তোমাকে ওই জিনিসটা কাবু করতে পারেনি, খুব অল্প সময়ের মধ্যে কাবু করতে চলেছে। না লাবণী থাকবে, না পৃথিবী থাকবে, না বাবা মা থাকবে, কেউ থাকবে না। পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত আর দীর্ঘ নিঃশ্বাস একজন মানুষের নাম হবে ইমরোজ। যদি সত্যি ভালো চাও, খোদার কসম, যদি সত্যি ভালো চাও, ফিরে আসো আজ এই মুহূর্ত থেকে। তাও তুমি পারবে না। আমি চেষ্টা করতেছি, পারবে না, হচ্ছে না। তোমার দ্বারা সম্ভব না। তুমি শেষ হয়ে গেছো, তোমার পক্ষে কোনোভাবেই পসিবল না। ভাবছেন কেমনে ভাবো ইমরাজ, তুই কেমনে ভাবিস? ওই মেয়েটা অলরেডি প্রমাণ করে ছেড়েছে যে মেয়েটা অভিশপ্ত। নারীত্বের যে এত শ্রদ্ধা করি আমরা, যে নারীত্বের হাত ধরে মাতৃত্ব পৃথিবীতে দেখা মিলে, সে নারীত্বের অভিশাপ এবং দীর্ঘ নিঃশ্বাসের নাম হচ্ছে লাবণী। আরেকটা কষ্টের ব্যাপার, এই অভিশপ্ত মেয়ের ঘরে একটা বাচ্চার জন্ম হয়েছে। ওই ছেলেটারও কিন্তু দোষ নাই যে ছেলেটি অন্ধকারে রেখে ছেলেটিকে বিয়ে করেছে। এদের সবগুলোকে পাশ কাটিয়ে তুই এখনো স্বপ্ন দেখিস, এখনো স্বপ্ন দেখিস এই পাপের রাজ্যে আবার ঢুকবার। কেন ইমরোজ? আমি এর ভিতরে হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। সব কথাবার্তা ভাবতে ভাব, এই ভাবনা থেকে সরার সুযোগ আছে কিনা? কেমনে এটা সম্ভব? কিভাবে ভাবনার মধ্যে আসতে পারে এটা? আমি চেষ্টা করতেছি সরে যাওয়ার, কিন্তু আমি পারছি না। আমি চেষ্টা করার জন্য একদিন এগুলা না খেয়েও ছিলাম, কিন্তু এগুলা না খাওয়া থাকা অবস্থায় মানে আমি ঠিকমতো ভাতও খেতে পারিনি। আমার দিনটা মানে কিয়ামতের মতো পার হইতেছে এরকম। তোরা তো বরিশালের মানুষজন আল্লাহর প্রতি প্রচন্ড ভক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরাধনায় অনেকেই সময় পার করে দেয়। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে কি ইমরোজ? জি অবশ্যই। আমার ফ্যামিলিটাও একটা হুজুর ফ্যামিলি। আমার 6টা ভাই মাদ্রাসা দিয়ে লেখাপড়া করছে, আমি মাদ্রাসা দিয়ে লেখাপড়া করে এসএসসির পরে কলেজে ভর্তি। ইমরোজ, কেউ বাঁচাতে পারবে না। একজন, যেমন এই মেয়েটিকে আমার খুব বেশি ভালো লাগে, কতটুকু আমি জানি না, যেহেতু প্রথম কয়েকদিন প্রোগ্রাম করতেছি, বাট একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়ে গেছে যখন আমি দেখছি যে মেয়েটি আজানের সময় হলে আর দেরি করে না, নামাজের জন্য ছুটে যায়। আমার কাছে মনে হয়েছে যে জায়গাটাতে আমার চেয়ে একটু আগানো আছে। আমি অসম্ভব আস্তিক একজন মানুষ, আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে আর কিছু হতে পারে না। তিনি সমস্ত শক্তির আধার।
তো সেই জায়গাতে যে সমর্পণটা, আমার মনে হয় না যে জ্ঞানত কখনো রোজা মিস করেছি, জ্ঞানত কারো অন্যায় করেছি, জ্ঞানত ভালো কাজ ছাড়া মন্দ কাজের পার্ট আমি হয়েছি। কিন্তু বাকি যে হাকামগুলো আছে আমাদের ধর্মের, সেগুলো সেভাবে মেনটেইনড হয় না। যেমন এই যে নামাজ অনেক বড় একটা হাকাম, যেটা ওকে মেনটেন করতে দেখি, এর জন্য ভালো লাগা তৈরি হয়েছে কিনা আমি জানি না, বাট শ্রদ্ধাবোধ একটা তৈরি হয়েছে গত 3-4টা পর্বের পর থেকে। সবকিছুকে পেছনে ফেলে তোর কাছে কি সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রবের কাছে সমস্ত কিছুকে হাজির নাজির জেনে ফুললি সারেন্ডার করা সম্ভব? না হলে এই কথা হাজারো মানুষের সামনে দিস না। কারণ যে মানুষগুলো দেখতেছেন এখন আমাদের সাথে ফেসবুক লাইভ স্ট্রিমিং আছে, হাজারো লক্ষ মানুষের কাছে কিন্তু এই পোস্ট পৌঁছে যাবে। এবং স্রষ্টা বলেছেন যে 10 যেখানে আমি স্রষ্টা সেখানে এক্সিস্ট করা আমার জন্য ফরজ হয়ে যায়। তাই যদি হয়, এই মানুষগুলোকে মাথায় রেখে কি এই কথা দেয়া সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফুললি সারেন্ডার করবি তুই? এটা সম্ভব? এই জায়গা থেকে পরিত্রাণের আর কোনো মাধ্যম আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ভাগ্যিস এই প্রোগ্রামে আসছিস ভাই, হয়তো আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আমার যদি মনে হতো না যে তোকে বুকে চাপড়ায় ধরলে অনেক শক্ত করে, একদম বুকের হাড়টার যেন ভেঙে যায় এমন শক্ত করে তোকে কোলাকুলি করলে তোর ভেতর থেকে আমি এই খারাপ জিনিসগুলোকে শুষে নিতে পারতাম, যেখানে তোর নেশার প্রেজেন্স থাকবে না, তো যেখানে ওই মেয়ের ওই অভিশপ্ত মেয়ের প্রতি তোর আগ্রহ থাকবে না, আমি মনে হয় তাই করতাম বাবজান। আমি যে অবস্থাটা তো দেখতে পাচ্ছি, এই অবস্থা যদি চলতে থাকে তুই নিজেও জানিস, হয়তো 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে তোর জীবন হয় পরিপূর্ণভাবে অন্ধকারে নিমজ্জিত হবে, অথবা জীবন শেষ হয়ে যাবে। তোর কি মনে হয়? হ্যাঁ, আমি ওটা জানি। এই জায়গা থেকে কি ফিরে আসাটা জরুরি না? এখান থেকে ফিরে আসাটা জরুরি। আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোকে এখন স্রষ্টার প্রতি পরিপূর্ণ রকমের আত্মসমর্পণ ছাড়া তোর পক্ষে আর পসিবল না এখান থেকে বের হয়ে আসা একা একা। সম্ভব কি তোর? চাচ্ছি একটা ছোট্ট বিরতির পরে ফিরে এসে এই কথাগুলো শুনবো যে আসলে এর পক্ষে সম্ভব কিনা। সেই কথা তুই মানুষের চোখ রেখে আমাদের ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে এই কথাটা দিবি, এবং আমরা তোকে ফলো আপ করবো যে কথা তুই দিয়ে গেলি। এমন একটা পরিবার তুই বিলংস করিস ইমতিয়াজ, যে পরিবারের 6 জন মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, সেই কালামের থ্রু দিয়ে তারা বড় হয়েছে। যে মাদ্রাসার কথা তুই বলছিলি, যে জায়গা তুই বিলংস করিস সেখানে বহু পুণ্যবান মানুষ বিলংস করে সেই জায়গাতে। আমরা সেই জায়গার একজন মানুষকে আজকে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সমর্পণ করে এই জায়গা থেকে ফিরে আসতে পারে কিনা তার একটা আমরা সাক্ষাৎ এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো বিরতির পর। তার কাছ থেকে সে যদি কথা দিতে পারে তবেই দেখ, কোনো পিড়াপিড়ি নাই। এবং আমরা তাকে ফলো আপ করবো এক নির্দিষ্ট বিরতির পর, আবার স্টুডিওতে নিয়ে এসে দেখবো যে সে কথা দিয়েছিল এবং ফাইনালি এতগুলো মানুষকে কথা দিয়ে কথা রেখেছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেয়া কথা সে রাখছে কিনা। কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি ছেলেটা যদি এখন এই মুহূর্তে কোনো রিহ্যাব সেন্টারেও কাজ হবে না, কোনো কিছু একে কোনো কামে দিবে না, যদি ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ না করে। কারণ একদিকে ওইরকম অভিশপ্ত মেয়ের প্রতি নেশা এখনো কাটেনি, আর একদিকে মদ এবং গাজার মতো নেশার মধ্যে ইনভলভ হয়েছে। এটা থেকে বাঁচার একটাই এবং একমাত্র পথ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার মনে হয় তুইও সেটা আমার সাথে একমত, রাইট? জি। তুই পারবি কিনা সেই কথা তুই দিবি। আমরা যাচ্ছি বিরতিতে, আসছি বিরতির পর। তারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হবে 16260 নম্বরে। একটু জিনিসগুলো আরেকটু পরিষ্কার হতে পারি প্রিয়াঙ্কা, উইথ ইওর পারমিশন। জি অবশ্যই। পোর্ট হচ্ছে 16260। এক্স্যাক্টলি। পোর্ট হচ্ছে 16260 তে টেক্সট করব আর লিখব কি গুরু স্পেস দেন গল্পটা ছোট করে। অবশ্যই যারা এখানে আসতে চায়, স্টুডিওতে আসতে চায়, তাদেরকে তাদের গল্পটা লেখার আগে লিখতে হবে গুরু, GURU। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে GURU গুরু, এবং স্পেস দিয়ে আপনার গল্পটি লিখে তখন পাঠিয়ে দিবেন আপনি 16260 নম্বরে। ওকে, আরেকবার ক্লিয়ার করি, 16260 এই নম্বরে আমি পোস্ট করব, টেক্সট করব, বাট লেখার সময় GURU গুরু স্পেস দিয়ে ছোট করে গল্পটা লিখে 16260 তে পাঠিয়ে দিব। যদি আমি গল্পটা আমরা লাইভে আসতে চাই, এভাবে আজ যেমন ইমতিয়াজ আছে আমাদের সাথে স্টেজ যারা শেয়ার করতে চান, তারা তাদের গল্প থাকলে অবশ্যই সেই গল্পটি হতে পারে ভালোবাসার গল্প, প্রেমের গল্প, ব্যর্থতার গল্প, যে কোনো গল্প, সংগ্রামের গল্প, সংঘর্ষের গল্প, যে কোনো গল্প আপনি লিখে পাঠিয়ে দিতে হবে। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি SMS করে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904 01841904904 01841904904 আমরা টেক্সট করতে পারি। সেখান থেকে আমরা যারা স্টোরি পাঠাচ্ছেন তাদেরকে আমরা সিলেক্ট করব এবং ফাইনালি আমাদের ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্টস এই প্রোগ্রামে নিয়ে আসবো। ওকে, নো কল প্লিজ। ওকে, কল করার প্রয়োজন নাই। ওকে, আর কিছু? অবশ্যই আমাদের প্রাউড স্পন্সর ফিওনাতে চলছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। আপনারা এই ডিসকাউন্টটি অ্যাভেল করতে পারবেন তাদের ওয়েব পেজ থেকে, তাদের শোরুম থেকে, যে কোনো জায়গা থেকে, অফলাইন হোক আর অনলাইন হোক। পাজামা,
পাঞ্জাবি, কুর্তি, শার্ট, প্যান্ট সবকিছুতেই চলছে এই অফারটি। চলবে 28 অগস্ট পর্যন্ত। অবশ্যই আর বেশি দিন বাকি নেই, খুবই কম, লিমিটেড স্টক। সো আপনাদের তাড়াহুড়া করতে হবে। আপনারা ফিওনা থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য ভিজিট করুন www.fionabd.com, অথবা তাদের ফেসবুক পেজে ইনবক্স করুন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিন, অথবা তাদের বসুন্ধরা সিটিতে একটি আউটলেট আছে এবং পুলিশ প্লাজা কনকর্ডে একটি আউটলেট আছে, সেই আউটলেটও আপনারা ভিজিট করতে পারেন। বসুন্ধরা সিটি আউটলেটের অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক এ, এবং পুলিশ প্লাজা কনকর্ডের ঠিকানাটি হচ্ছে শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক এ। তাড়াতাড়ি আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিন। ওকে, আমরা যতটুকু শুনলাম ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4, যতটুকু প্রিয়াঙ্কা আমাদেরকে জানালো যে ফেসবুক থেকে যদি আমরা পারচেজ করতে চাই FIONA, আমি এতে আপনাদেরকে রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট এই কারণে যৌক্তিকভাবেই করছি যে ফিওনা আমাদেরকে ব্যাক করতেছে বিধায় ভালোবাসার বাংলাদেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিচ্ছি। ভবিষ্যতে আরো অনেক বড় বড় ক্যাম্পেইন নিয়ে কিন্তু হাজির হব ফিওনার ব্যানারে। সে কারণে ফিওনার পাশে থাকাটাও আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা যেভাবেই নেন না কেন আমার এই কথাগুলোকে, বাট আসলে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কারণ অনেক প্ল্যানিং আমরা ইনিশিয়েট করার চেষ্টা করতেছি ইন ফিউচার থ্রু আউট আওয়ার স্টুডিও ইন ভালোবাসার বাংলাদেশ। সো ফিওনার এই কর্মযজ্ঞের সাথে আমাদের থাকার উচিত। আমি অনুরোধ করতেছি FIONA ফিওনা দিয়ে সার্চ দিলেই ফিওনা পেজটা আপনারা পাচ্ছেন, সেখানে লাইক দিন এবং আপনার প্রয়োজনীয় কমেন্টস করুন। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেনই যে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজ, এবং সেই সাথে একই সাথে এটি ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে ফিওনা পেজ থেকেও কিন্তু প্রচারিত হচ্ছে। সো ফিওনার পেজে গিয়ে লাইক দিয়ে তাদের সাথেও আপনারা কানেক্টেড থাকুন। ফিওনা IAM জেনারেল যাদের লোগো স্পিচ, তারা এই অফারটা অলরেডি ইনিশিয়েট করেছে। আগামী 28 অগস্ট পর্যন্ত আপ টু 70% ডিসকাউন্ট, পাজামা, পাঞ্জাবি, কুর্তি এবং শার্ট প্যান্ট, এই সব কিছুতেই এই অফারটা বলবৎ থাকছে। এবং সেই সাথে অলরেডি আমরা প্রিয়াঙ্কার মাধ্যমে জেনেছি যে কনকর্ড প্লাজা, স্পেশালি পুলিশ প্লাজা এবং বসুন্ধরা মার্কেটে তাদের শোরুম আছে, সেখান থেকে আপনারা পারচেজ করতে পারেন। বলেছিলাম ফেসবুকের কথা, সেই সাথে এটাও জানিয়ে রাখি www.fionabd.com, সেই ওয়েব পেজ থেকেও আপনারা চাইলে পারচেজ করতে পারছেন আপনাদের পছন্দের প্রোডাক্ট। আমরা থ্যাঙ্কস দিতে চাই ফিওনাকে আরেক দফায়, কারণ আমাদের পোশাক দিয়ে তারা সুন্দরভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে। থ্যাঙ্কস টু ফিওনা। যাচ্ছি ইমতিয়াজের কাছে উইথ ইউর পারমিশন প্রিয়াঙ্কা। ওকে, অবশ্যই। ইমতিয়াজ, অনুষ্ঠানের শেষের দিকে যদি শেষবারের মতো কোনো কিছু বলার থাকে। জি, তারপরে যখন ওর জন্য অপেক্ষা করতেছি, ও সবসময় একটা অজুহাতে আমাকে সবসময় দেখা যায়, ওর হাজবেন্ড। তখন আমি ওর হাজবেন্ডের সাথে কথা বললাম। ওর হাজবেন্ড ওকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার সাথে সাথে ও মানে বিয়ে হয়েছে, যা কিছু হয়েছে সরাসরি সবকিছু অস্বীকার করে ফেললো। অস্বীকার করে ওর হাজবেন্ডকে বলতেছে যে দাঁড়াও, আমি প্রমাণ করে দিচ্ছি যেগুলা ভুল। ওর হাজবেন্ডকে সামনে রেখে আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে যে এরকম যে তোর যদি আমি তোর বিয়ে করে বউ হই, তাহলে আমাকে কাগজপত্র পাঠা, আমি তোর সাথে চলে যাব। তাই আমি বলছি যে কাগজপত্র দরকার, ঠিক আছে আমি কাগজপত্র পাঠাচ্ছি। এভাবে ওর হাজবেন্ডের সামনে অনেক অপমান করে, কাগজপত্র চাইছে, আমি দেবো। ওর হাজবেন্ডের থেকে সরে আমাকে ফোন দিল যে তুমি যদি কাগজপত্র দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তখন আমি না পারি কাগজপত্রগুলো দিতে, না পারি কাগজপত্রগুলো রাখতে। তখন আর আমি কাগজপত্রগুলো দেইনি, যে কাগজপত্রগুলো দিলে কি না কি করে, তখন হয়তো আমি ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এখনো আমার একটা আশা আছে যে ও ফিরে আসবে, এখনো আশা আছে যে ও ফিরে আসবে। আর ও যদি না থাকে তাহলে আমার শেষ আশাটাও থাকে না। তুমি এখনো সে আশায় আছো। তারপরে ওর হাজবেন্ডের সাথে জানেও কোনো উত্তর পাইনি, আমি ভালো কোনো রেজাল্ট পাইনি। না পাওয়ার পরে আমি ওর দেওরকে জানাইলাম। ওর দেওর আমাকে একটা কথা বললো কি যে ভাইয়া, এটা তো আমার ব্যাপার না, আমার ব্যাপার হইলে আমি ওকে আপনার হাতে তুলে দিতাম, এটা আমার বড় ভাইয়ের ব্যাপার, উনি যেটা করে হয়তো বা ভেবে চিন্তে করে, আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। গুরু, আমি এখানে একটি কথা বলতে চাই। আপনি যেখানে তার মানে এখনকার বর্তমান যে স্বামী হাজবেন্ড তাকে জানাচ্ছেন, তার শ্বশুর বাড়ি, যেটা বর্তমান শ্বশুর বাড়ি, তার ওই লোকগুলোকে জানাচ্ছেন, তারপরে আপনি মনে করেন যে একটি মেয়ে আপনার কাছে ফিরে আসবে?
কিন্তু আপনি কিন্তু সে আপনার সাথে যা করেছে খারাপ করেছে আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু আপনিও তো খুব ভালো করছেন না। যেখানে তার সবকিছু আপনি জানেন, তার সন্তান আছে, এখানে তার ফ্যামিলিতে তাকে কালার করার চেষ্টা করছেন। গুরু, আমি এইগুলো একটি মেয়ের জায়গা থেকে বলছি। বলো বলো, আমরা তো শুনতে চাই, এজন্যই তো তুমি। হ্যাঁ, একটি মেয়ের জায়গা থেকে বলছি যে সে আপনার জীবন থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে সে হয়তো অপরাধ করেই গেছে, অনেক খারাপ কিছুই করে গেছে, কিন্তু আপনিও তো ঠিক সেমটাই করছেন, তার থেকে ডিফারেন্ট কিছু কিন্তু আপনি করছেন না। সে তো একজন মেয়ের জায়গা থেকে বলছে, আমি থেমে যাচ্ছি, তুমি তোমার মতো করে বলো কিভাবে তুমি তোমার মনকে বোঝাচ্ছ। কথা কন্টিনিউ করো তোমরা। ওর হাজবেন্ডের সাথে ও আমার সাথে চলে আসবে, সেখানে ওর হাজবেন্ডের অজুহাত দেখাইতেছে আমার সাথে। তো আমি চাচ্ছি যে ওর হাজবেন্ড ওকে ছেড়ে দেখ, যাতে আমার কাছে চলে আসে। আর এটা ওর হাজবেন্ড ওকে বলুক দুইজন একসাথে। আপনি যেটা বলছেন এটা এমনও তো হতে পারে, আপনি কি এভাবে চিন্তা করেছেন যে আপনি যাতে এগুলো না করেন, তার ওই সংসারটাতে আপনি কোনো ঝামেলা সৃষ্টি না করেন, হয়তো বা এটা আপনাকে কোনো একটা ছোট বাচ্চার বুঝ দিচ্ছে, কারণ আপনি তো এটাকে জিদ হিসেবে ধরে রেখেছেন, তাকে আপনার চাই। আর আপনি একটা প্রশ্ন করছিলেন যে তখন একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটা তখন ছিল না, এখন এটা করি না। ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে এই কুরবানির ঈদের, আগের কুরবানির ঈদের পরে। আমি এখনো তো চাও তুমি, রাইট? তুমি তো অপেক্ষায় আছো এবং বিভিন্ন ভাবে তদবির করছো সে যেন ফিরে আসে। না, এখন আর তদবির করি না, বাট চাচ্ছ তুমি। চাচ্ছি। ওই চাওয়াটাই তো ভুল, যেখানে তুমি তো একজন মেয়ের পার্সপেক্টিভ থেকে বলছো না? এক্স্যাক্টলি, আমি একটি মেয়ের পার্সপেক্টিভ থেকে বলছি। তার যদি আসার হতো আপনার কাছে, সে এত টাইম কিন্তু নিত না, তার বাচ্চাটাও কিন্তু সে নিত না, ঠিক আছে? তার কিন্তু ওই সংসারটাই কন্টিনিউ করার ইচ্ছা, তো সে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে তার মতো, এবং আপনাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না, আপনার সাথে যোগাযোগও করছে না। আপনারও হয়তো বা তার আশাটা ছেড়ে দেওয়াটাই ভালো, আপনার জন্য, তার জন্য, দুজনের জন্যই। আর এর উত্তরটা দিচ্ছি, সেটা হলো যে আমি ওর ক্ষতি করতে চাচ্ছি না। আমি যখন এগুলা করছি, তো চলে আসা মানে কি লাভ না ক্ষতি? ওর চলে আসা মানে আমি জানি যে আমার জীবনের পক্ষে অনেক লাভ। তার জন্য, তার বাচ্চার জন্য, তার জন্য বাদই দাও, সে তো মেয়ে হিসাবেই ভালো না, তার বাচ্চার জন্য সবকিছু আমি তার বাচ্চাটাকে আমার বাচ্চা হিসেবে গ্রহণ করে নেব। খুব হাস্যকর আসলে। এটা হাস্যকর না, এটা আমার বাস্তব কথা। কোনো মেয়ে আপনাকে চাচ্ছে না, আপনার সাথে সে যোগাযোগ করছে না, কিন্তু আপনি তার সাথে যোগাযোগ করছেন, বারবার বলছেন। আপনাকে কি সে তার বাচ্চার বাবার পরিচয় দিতে চায় কিনা, তারও তো পছন্দটা অপছন্দটা দেখা উচিত। সেখানে পরিচয় দেয়, তাহলে সেখানে একটা কথা আছে যে আপনি বলছেন যে একটা মেয়ে যোগাযোগ করতে চাচ্ছে না, পারছে যে আপনার এটা জিদ। একটা মেয়ে যোগাযোগ করতে চাচ্ছে না, আমি যোগাযোগ করছি। সেটা হইছে পয়েন্ট। এখানে আমি পয়েন্ট আউট করেছি, তাদের রিলেশনটা, উনার কিন্তু প্রথম একটা রিলেশনের কথা আমরা শুনেছি, সেই রিলেশনটাতেও কিন্তু উনি বলেছিল যে জিদের একটা রিভেঞ্জের কিন্তু উনি একটা চেষ্টা করেছে, ঠিক আছে? এখন ব্যক্তিগতভাবে উনি ওনার নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছে, তার ব্যক্তিগত চিন্তা এবং ব্যক্তিগত বিষয়গুলোকে, হচ্ছে যে জেদের মধ্যেই সে সম্পর্কটাকে দেখে, এখনো জেদের মধ্যেই আছে, হয়তো থাকতে পারে। আমি তাকে একদম ডিরেক্টলি ক্লেম করতে চাই না, এখন তার মানসিক অবস্থানটা ক্লেম করার মতো আমি কেউ না। আমার একটু রাগ বেশি, কিন্তু আমি রাগটা কখনো ওর উপরে খাটাইতাম না, আমি রাগটা আমার নিজের শরীরে। এখনো তুমি চাও যে সে ফিরে আসুক, তার বাচ্চা নেই। আপনি রাগ খাটাচ্ছেন, আপনার উপরে খাটাচ্ছেন রাগটা, আপনি আপনার নিজের ক্ষতি কিন্তু করছেন। সেটা আমি যা করছি সেটা ওকে ভুলে থাকার জন্য নেশা করা, এটা কিন্তু নিজের ক্ষতি করা, সেটা আমি জানি। তো আমি যা করছি সেটা আমি, এবং আপনি কিন্তু বলেছেন যে আপনি প্রতিদিনই মানে নেশা করছেন, নয়তো হ্যাঁ, এটা করছেন, এটা করে কিন্তু আপনি আপনার ব্রেনটাকে কন্ট্রোল করছেন, আপনি আপনার থটস, আপনি আপনার সবকিছুকে কন্ট্রোল করতেছেন, যেটাই হোক সেটা আপনি আপনার ইমোশন বলতে আমরা জিদ, রাগ, ভালোবাসা, দুঃখ, কান্না, কষ্ট সব বুঝি, আপনি আপনার ইমোশন গুলোকে কন্ট্রোল করছেন। আর যারা আপাত দৃষ্টিতে এখনো ফিরে আসাটাও ওই মেয়ে এবং বাচ্চার কতটুকু যৌক্তিক চাওয়া, যারা এগুলো নেয় তাদের কি ওই মানে বিষয়টা কি আছে যে আমি এখনো চাচ্ছি যে ফিরে আসুক? আর এটা আমার কোনো জিদ নয়, এটা আমার ভালোবাসা। এটা কি ভালোবাসা? এটা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে যে যখন আপনার কাছ থেকে কেউ চলে গেল, হয়তো বা আপনাকে কিছু বলেই চলে গেল, আপনাকে দোষ দিয়েই চলে গেল, কিন্তু সে চলে গিয়ে যদি ভালো থাকে তাহলে ওইটা হচ্ছে ভালোবাসা। আপনি যদি তার ভালো থাকাটা চিন্তা করেন, আপনি আপনার ভালো থাকাটাই আলটিমেটলি চিন্তা করছেন। আমার ভালো থাকাটা আমি চেষ্টা করছি, আপনি বলতেছেন যে চেষ্টা করছি, যদি ও যদি আশার না হতো, চিন্তা করছেন, আশার না হতো,
তো হ্যাঁ, এট ফার্স্ট না, আমি আসতে পারবো না। আমি ওকে যখন আমাকে ছেড়ে গেছে তো জানার, ওর বিয়ের ব্যাপারটা জানার পর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি আমাকে একটা কারণ দেখাও যে আমি তোমাকে এই কারণে ছেড়ে যাচ্ছি। ও দীর্ঘ 6 বছরের রিলেশনে আমাকে একটা অপরাধ দেখা যাইতে পারে না যে তোমাকে এই অপরাধটার কারণে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। অপরাধ হয়তোবা আপনার ব্যক্তিগত, আপনাকে উনি ব্যক্তিগতভাবে অবশ্যই আমার চেয়ে বেশি চিনে। আমি আপনাকে এই শোয়ে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আমি আপনাকে দেখছি, আপনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং পয়েন্ট আউট করে রেখেছি যে আপনাকে এত বছর ধরে চিনে, সে অবশ্যই আমার চেয়ে বেশি চিনে। আপনি রাগের জিদের বশবর্তী হয়ে কি কি করতে পারেন সেটা আমার চেয়ে বেশি জানে। আমার কোনো জিদ নেই, এটা আমার ভালোবাসা। এটা ভালোবাসা না, এটা আমার ভালোবাসা। বলো, এটা আমার কাছে মনে হয় না গুরু এটা কোনো ভালোবাসা। শব্দ দাও, নোংরামি, ব্যভিচারী, এটা সম্পূর্ণ জিদ। আমি বলবো এটা একটা অবসেশন। আমরা কিছু কিছু জিনিসের প্রতি, কিছু কিছু মানুষের প্রতি আমি এখন ওকে ডিভোর্স করিনি, এখন আমার বিয়ে করা স্ত্রী। না না না, এটা আপনার ধর্মীয় শরীয়ত অনুযায়ী এটা অসম্ভব। আমি সঠিক। ইসলামের দৃষ্টিতে এক হাজবেন্ড থাকা অবস্থায় দ্বিতীয় হাজবেন্ড গ্রহণ করা, এজন্য তুমি অপেক্ষায় আছো। দ্বিতীয় হাজবেন্ড সে যখন গ্রহণ করে ফেলেছে, একটি তাদের বাচ্চা আছে, তখন আপনাকে কিভাবে সে আবার হাজবেন্ড আলোচনাটা শেষ করি। ইমতিয়াজ, যখন সে আরেকজনকে গ্রহণ করে ফেলেছে, সেটা সে স্বামী হিসেবে গ্রহণ করুক, অন্য কিছু হিসেবে সে গ্রহণ করুক, মানে যেটাই হোক, যখন সে আরেকজন পুরুষের সাথে ইনভলভ, তখন আপনার সাথে যা সম্পর্ক ওটা কিন্তু শেষ। ওইটা শরীয়তে থাকেই না। আমাদের শরীয়তে এগুলো নেই। ধর্মীয় এক্সপার্টিজ থেকে হয়তো আলোচনাটা এখন আর যাচ্ছে না, অনুষ্ঠানের আমরা শেষের দিকে শেষ করি। ইমতিয়াজ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, কারণ প্রিয়াঙ্কা যে গ্রাউন্ড থেকে কথা বলছিল যে একটা মেয়ে, একজন নারী সত্তা তো সেও বিলংস করে, সেই পার্সপেক্টিভ থেকে, সেই জায়গা থেকে সে কোনো এক্সপার্ট বা কোনো কি বলবো এটাকে, সে কোনো আমি আরেকজন গুরুর পাশে আরেক মহাগুরু বসছে, বিষয়টা এরকম না, কেউ যেন রং ভাবে এটাকে রিপ্রেজেন্ট না করে। একজন নারীর জায়গা থেকে, নারী সত্তা থেকে সেই কথাগুলো বলার চেষ্টা করেছে। সেও অ্যাকনলেজ করেছে মেয়েটা যা করেছে লাবণীর সাথে সেটি অন্যায়, সেটাকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না। ওটা একটা নোংরামি ছিল মেয়েটি অবশ্যই তার কাজের জন্য অভিশপ্ত, কিন্তু সে যেটা কাজগুলো করছে সে কাজগুলো কেন সঠিক না, সে কাজগুলো কোন গ্রাউন্ড থেকে করছে, একটা মেয়ের দৃষ্টিতে কি হতে পারে সেটি বলবার চেষ্টা করেছে তুমি, রাইট? অবশ্যই। এবং ইমতিয়াজ তার জায়গাটা ক্লিয়ার করেছে। আর আমি আজকে ক্লান্ত, পরিশ্রান্ত, আমার যায় অবস্থা। এক তো এমনি স্টোমাক আনসেট, এমনি বেশি ক্লান্ত ছিলাম। তারপরে আমি চিন্তা করিনি এরকম একটা ডিজাস্টার সিচুয়েশনের সামনে পড়বো। অসম্ভব রকমের ব্যর্থ আপনাদের গুরু এতে সমাজকে, যারা আপনাকে অনেক আয়েশ করে, অনেক ভালোবেসে গুরু এতে সম্বোধন করেন। আজ আমি চরমভাবে ব্যর্থ। আজ আমাকে চোখে আঙ্গুল দিয়ে ইমতিয়াজ নামের ছেলেটা দেখিয়ে দিয়েছে যে আমি জঘন্য রকমের ব্যর্থ। আজকে এই ছেলেটিকে বিরতিতে যাওয়ার আগেই বলেছিলাম যে তুমি যেই নেশার থ্রু দিয়ে যাচ্ছ, তুমি মদ খাও, রেগুলার গাঁজা খাও, তুমি নিজেই বলছো, এবং এটা খেতে খেতে তোমার জীবনটাকে এমন একটা পর্যায়ে তুমি নিয়ে এসেছো, এবং এমন একটা মেয়ের জন্য অপেক্ষা করছো যে মেয়েটা যদি তোমার সংসারে আসে অভিশপ্ত হয়ে যাবে। সেই মেয়ের জীবন তো অভিশপ্ত হয়েছে, বিশেষ করে ওই বাচ্চাটা, যে বাচ্চাটা তাদের ওরসে জন্ম নিয়েছে, সে বাচ্চাটা তো কোনো দোষ নাই, সে বাচ্চাটার জীবন এলোমেলো হয়ে যাবে ওই ছেলেটিরও, যে ছেলেটি না জেনে বিয়ে করেছে এই মেয়েটিকে। আমি বলছি না যে নোংরা মানুষটিকে বাঁচাতে হবে, বাট আমি এটাও বলছি না এরকম নোংরা কাজের মধ্যে নতুন করে আবার ঢুকতে হবে। সো এই জিনিসটাকে বোঝানোর মতো করেই আমি ইমতিয়াজের কাছে অনুরোধ করেছিলাম যে ভাই ইমতিয়াজ, তুই সরে আয়, ওই জায়গা থেকে ঘুরে দাঁড়া। তোকে আমি জানি না যে কোনো কাউন্সেলিং সেন্টার তোকে ঠিক করতে পারবে কিনা, জানি না কোনো রিহাব সেন্টার তোর দায়িত্ব নিতে পারবে কিনা। একজনই পারতে পারেন, যিনি সমস্ত শক্তির আধার, আল্লাহ রাব্বুল আলামিন। সেই যদি ব্লেস করে তবেই হয়তো তুই এই জায়গা থেকে ফিরে আসতে পারবি। তাই আমি বলেছিলাম যে বিরতির পর ওকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির নার্জি জেনে সে সারেন্ডার করবে এবং নতুন করে জীবন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। কারণ আমরা তো জানি, যে কথাটা আমি এর আগেও একটা প্রোগ্রামে বলবার চেষ্টা করছিলাম, যে পরিচিত সিঙ্গাড়া জিভাই আগের মতো জল আনে কি? আনে না। চির নদী, চিরচেনা সুখ একই সুরে বয় কি? না, বয় না। তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ এখনো একই রকম ভালো লাগা তৈরি করে কি? না, তৈরি করে না। তাহলে ভালো লাগা কোথায় আছে? ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসী, যেখানে স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে, অর্থাৎ আরশে আজিম, যেখানে বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন যে স্রষ্টার সাথে সৃষ্টির দেদার হবে। এর চাইতে ইশকের মহব্বতের আর কিছু হতে পারে না, যেটাকে আমরা ফানাফিল্লাহ বলি, যেখানে দুই সত্তা মিলেমিশে একাকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে যখন মানুষ কেউ পাগল হয়, এর চাইতে বড় নেশা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই নেশাই পারে মদ গাঁজা নেশা থেকে কে সরাইতে,
এ নেশায় পারে, এরকম খারাপ ভাবনা থেকে ওকে সরিয়ে দারুণ এক জীবন, দারুণ এক পৃথিবীর দিকে তাকে নিয়ে যেতে। তাই চেয়েছিলাম বিরতির আগে ওকে নিয়ে সারেন্ডার করবো রাব্বুল আলামিনের কাছে। সেই জায়গা থেকে আমি এতেশাম সরে আসছি। একে এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করার মতো পরিস্থিতি আছে বলে আমার কাছে মনে হয়নি। বিরতির আগে যে কথা বলেছিলাম, বিরতির পরে যখন কথা শুরু হলো, আবার দুইজন ডিবেট করতেছিল, নারীর পার্সপেক্টিভ থেকে কথা বলছিল। ডিবেট ঠিক না, আলোচনা হচ্ছিল, নারীর পার্সপেক্টিভ থেকে কথা বলছিল প্রিয়াঙ্কা এবং তার জায়গা থেকে কথা বলছিল। সেখানে পরিষ্কার সে জানিয়েছে আসলেই সেই জায়গা থেকে ফিরে আসতে চায় না। সে এখন ওই মেয়েটির জন্য অপেক্ষা করে। তার কাছে ভালো মন্দ পাপ পুণ্য কোনো কিছুই মিনিংলেস, সবকিছুর ঊর্ধ্বে থেকে এখনো সে অপেক্ষা করতেছে। তার মানে বিরতির আগে যে কথাগুলো বলেছি কোনোভাবেই তার মধ্যে ইম্প্যাক্ট ফেলেনি। যারা আপনারা চিন্তা করেন যে এতেশাম চাইলেই হয়তো কিছু একটা করে ফেলতে পারে, হয়তো ছেলেটাকে ঘুরিয়ে আনতে পারে, হয়তো ছেলেটার সুরে আবার নতুন বাঁশি বাজবে, হয়তো ছেলেটাকে আবার এই নেশার জগৎ থেকে, এই খারাপ ভাবনা থেকে সরিয়ে নিয়ে এসে ছেলেটাকে আবার দাঁড় করিয়ে দিতে পারবে, আমি পারি না। আমি চরমভাবে ব্যর্থ আজ। আমি একেবারে আজকে তিক্ত হস্তে একেবারে নিঃশেষ হয়ে গেছি এবং তাকে নিয়ে আমি চাই না যে আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহর কাছে সে সারেন্ডার করুক, কারণ এখনই সে বলতেছে যে সেই জায়গা থেকে ফিরে আসতে চায় না। আজ আমি চরমভাবে ব্যর্থ। আপনাদের গুরু এতেশাম আজকে চরমভাবে ব্যর্থ হয়েছে তার আজকের এই কাজ, এই মিশনে। তুমি তোমার মতোই থাকো, বাট আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, আজ যে অপদস্থ হয়েছি বহুদিন মনে থাকবে অপদস্থের কথা। বিরতির আগেই তুমি কথা দিচ্ছিলে যে আবার সবাইকে সাথে নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে, এই মেয়ের জগৎ থেকে ফিরে আসবে, নিজেকে এই খারাপ এই নেশার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিবে। কোনো কিছুতে তুমি স্টে করতে পারোনি, 5 মিনিট স্টে করতে পারোনি। বিরতি 5 মিনিটের মধ্যে ফিরে আসার পরে আবার ওই একই কথা তুমি বলেছো। আজ আমি চরমভাবে ব্যর্থ। চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছো যে আমি কত অথর্ব, কত ছোট, কত ঠুনকো। যারা আমাকে গুরু বলে সম্বোধন করে, কত বড় ভুল করে, তারা কত বড় রকমের বেকুব। এর জন্য তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তুমি তোমার মতো থাকো, তোমার জীবন, তোমার পৃথিবী, তোমাকে মোবারক। অনেক বড় হও, এরকম ভাবনা নিয়ে থাকো, এরকম নোংরা জীবনের মধ্যে থাকো যার মধ্যে চরম দুর্গন্ধ লুকায় আছে। এবং আমি চাই না যে আমার 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 অস্ত দূরের কথা, আমার পরিচিত কোনো মানুষের মধ্যে তোমার মতো মানুষের রূপ দেখতে হয়। আমি কখনো চাই না এমন একজন মানুষের সাথে কখনো আমার পরিচয় হোক। আমি কখনো চাই না আমার স্টুডিওকে কেউ ব্যবহার করুক, যে স্টুডিও এসে দুঃখ কান্না কষ্টের কথা বলে ওই পাপিষ্ঠ কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে, তার জন্য আমার স্টুডিওকে ব্যবহার করবে। এখানে এসে দুঃখে কান্নার কথা বলে ওই লাবণীর কাছে এই কথাগুলো পৌঁছাবে, ওই ভিডিও দেখে লাবণী অনুপ্রাণিত হয়ে আবার ওর কাছে ফিরে আসবে। তার মাধ্যম, তার জারিয়া হিসাবে আমার এই স্টুডিওকে কেউ ব্যবহার করুক। আজ আমি চরমভাবে ব্যর্থ। আজকে আমাকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যারা আমাকে গুরু বলে তারা ভুল করে। গুরু লিখতে যারা রস্যকরটা বাদ দিয়ে গুরু বলে তারা কিছুটা হলেও ঠিক বলে। আমি আজ কত ছোট। আমি জানি যে অনেকে গুরু বলো না বুঝে আমাকে গুরু বলতে গিয়ে রস্যকর ছুটে যায়, আমি জানি, এটা জানি। কিন্তু আজকে বাই সেন্স আই জাস্ট মেন ইট যে আমাকে তুমি গুরুর জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছো। এত অপমান আমার জমানে হয়নি। আর বলো না, আর তোমার কাছে চাওয়ার কিছু নাই, শুধু আমার দোয়া যে এমন মানুষের সাক্ষাৎ আমাকে যেন না পেতে হয়। আমার দোয়া আমার স্টুডিওকে ব্যবহার, এত পবিত্র স্টুডিও, এত আমার এই পবিত্র স্টুডিও, যে স্টুডিওতে লক্ষ মানে কত মানুষের উপকার। আমরা স্টুডিও থেকে শুধু বলেছি যে রক্ত লাগবে, রক্ত নেওয়ার জন্য মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। নানা প্লাজা ধসের সময় 1000 ব্যাগ রক্ত কালেক্ট হয়েছে, তুমি ছিল না, তুমি জানো না। ও প্লাস রক্ত আর দরকার নাই, আমি বলছি যার দরকার নাই ওরা মারামারি করতেছে। না, গুরু বলেছে রক্ত আমি দিয়েই যাবো। রক্ত দেওয়ার জন্য এত মারামারি এই দেশে চিন্তা করা যায়? সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত কালেকশন হয়ে যাচ্ছে একটা ক্যান্সার সার্ভাইভাল রোগীর জন্য। প্রতি ঈদে শীতে শুধু মাইকে কথা বলতেছি, হাজার হাজার পিস নতুন কাপড় চলে আসতেছে, আমরা কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। একটা গর্ব তৈরি হয়েছিল বিষয়, সত্য কথা, একটা প্রাইড তৈরি হয়েছিল। সে প্রাইডের এইসে কা তাইসে করে দিয়েছো তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে কত ছোট, কত ক্ষুদ্র। গুরু, আপনি আসলে নিজেকে আসলে ভুল বুঝতেছেন। আমি একটু কথা বলি, তোমার কাছে চাওয়ার কিছু নাই, শুধু চাওয়ার একটাই, তুমি কেন আর কেউ যেন কখন আমার স্টুডিওকে, বড় পবিত্র স্টুডিও, বড় ভালোবাসা। আমি যে কত থেকে আসি জানো, মিনিমাম 5 ঘন্টা জার্নি করে আসি আমি এখানে। শুধু প্রোগ্রামটা করা যায়। আমার রেমুনারেশন, শুনে রাখো, আমার যে টাকা, সে টাকার কোনো বেনিফিটেড কোনো ভাবে আমি না। আমি শুধু এই কাজটা মানুষের যোগাযোগের জায়গার জন্য আমি এই জায়গাতে আসি। আচ্ছা গুরু, আজ ওই অহংকারের জায়গাটা তুমি ভেঙে চুরে তুষ করে দিয়েছো। গুরু, আমি একটু কথা বলি। আর আমার স্টুডিওকে তুমি ব্যবহার করেছো এই পারপাজে, যাতে করে এখানে ইমোশনাল কিছু কথা বলে মেয়েকে ইমপ্রেস করতে পারো। এই পাপিষ্ঠ জায়গা ভাগ আমাকে বসিয়েছো।
আমার গুরু। বয়স এখন পড়ন্ত বিকালের দিকে, আমি একটু কথা বলি, কোনোভাবে সেটা কলপ হলো- টলপ দিয়ে চুলটাকে কালার করে রাখতেছি, কিন্তু আমার প্রতি মুহূর্তের ভয় কবরে যাওয়া। আমি এই সময় কোনো পাপের ভাগিদার আমারে করো না। আমি একটু কথা বলি গুরু। আর কিছু শোনার নাই। আপনার গুরু, কথা না, আর কিছু শোনার লাস্ট নাই। কথাটা একটু এই আমি- মুহূর্তে এই যে আমি হাত জোর গুরুকে করতেছি। রিকোয়েস্ট করব, আমি একটু হাত গুরু, জোর আমি করতেছি। একটু কথা না, গুরু, বলি, আমি গুরু। রিকোয়েস্ট করব আমাদের শুধু একটা দোয়া করো অতিথিকে- যে আমার যেন কোনোদিন আমার স্টুডিওকে এভাবে ব্যবহার না করতে আমি পারে, একটু কথা বলি, আর গুরু। এই টাইপের মানুষের সাথে আমার যেন কখনো আমি সাক্ষাৎ আপনা- না হয়। আমি আপনাকে অনুষ্ঠান শেষ কষ্ট- করতেছি। আমি আপনাকে কষ্ট দেওয়ার না, জন্য না, না। সরি গুরু, আমি সরি, আই এম সরি গুরু, আমি একটু No, no, no. কথা বলতেছি। আমার কথাটা একটু, লাস্ট কথাটা একটু শুনেন। সেটা হলো যে আমি এখানে আসছি আপনাদের অনেকটাই আশা নিয়ে আপনাদের কাছে। তো আপনারা আমাকে ভালো একটা রাস্তা দেখিয়েছেন, আমি কিন্তু এটা ধরে ছাড়তে পারবো না। তো আমি 1 মাসের ভিতরে আশা করি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরাও আশা করি আপনি আপনার জীবনকে কেন, ওই মেয়ের কাছে সুন্দর যাবা না? করে গুছায়। কারণ গুরু, আমি কখনো আজ পর্যন্ত, ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি কখনো চাই না কেউ আমাকে ভুল বুঝুক বা কেউ আমার সাথে ওই মেয়ের আমাকে কাছে ভুল যাবা বুঝুক। না? না, ওই মেয়ের অপেক্ষা করবে না আর? না, আর অপেক্ষা করবো না। যেটা আমার মুখ দেখা, এনে মুখ দেখা, এই যে ক্যামেরা ফ্রন্ট, জি। ওই মেয়ের অপেক্ষা করবে না আর? না, মেয়ের অপেক্ষা করবো না। আবার আবার আমার সাথে দুই নম্বরই 2 নম্বরে না, টাকা এটা আমার বাস্তব। দিকে। ওই মেয়ের অপেক্ষা করবি না তুই? না, আমি করবো না। ওই মেয়ের কাছে যাবি না? ওই মেয়ের জন্য যে কাঁদতেছিস যাতে করে মেয়ের তোর প্রতি দুর্বল হয়ে ছুটে চলে আসে বাচ্চা ফেলে দিয়ে, ওইটার আশা করবি না? না, যেটা গেছে চলে আজকে গেছে। রাত তো পার হয়ে গেল, মদ গাঁজা খাবি না? সেটা আমি বললাম তো গুরু, যে সেটা আমি ধরে ছেড়ে দিতে পারবো না। তো আমি 1 মাস সময় নিচ্ছি, ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো। ইনশাআল্লাহ তোর পক্ষে একটা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করা? সম্ভব, অসম্ভব হলো মানুষের, অসম্ভব বলতে কিছু নেই। তুই কি আমাকে Exactly. ফলো আপ করার সুযোগ দিতে পারবি? পারবো, হ্যাঁ, পারবো। আজ যেভাবে ছোট করে গেলি আমার স্টুডিও কার আমাকে, আই এম সরি গুরু, তোর আমি পক্ষে কি ক্ষমা চাচ্ছি। সম্ভব যে আমি 6 মাস পর তোকে নিয়ে যখন প্রোগ্রাম করবো তুই প্রমাণ করে দিবি যে তুই সেদিন বাটপারি করিসনি আমার সাথে? যে আমি প্রমাণ করে দেবো। কথা দিচ্ছিস? হ্যাঁ, আমি কথা দিচ্ছি দর্শকের দিকে তাকায় কথা বল, মানুষের সাথে কথা বল। যে আমি এখানে ভিউয়ার্স যারা আছেন, ওই যে ক্যামেরার দিকে তাকায় কথা বল। আমি সবাইকে কথা দিচ্ছি যে আমি 1 মাসের ভিতরে আমি এই রাস্তাটা পুরোটাই ছেড়ে দেবো। ওই মেয়ের জন্য অপেক্ষা করবি আর ওই মেয়ের জন্য অপেক্ষা করবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফুল সারেন্ডারের কথা তুই বলছিলি, আমি পরে তো কথা থেকে সরে আসছিলাম, সম্ভব এটা? যে আল্লাহর কাছে আমি সারেন্ডার করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটা ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করব। 6 মাস পরে যখন তোকে স্টুডিওতে নিয়ে আসবো, আমরা কি সফলতার গল্প বলতে পারবো? জি অবশ্যই, হ্যাঁ? আমি গর্ব করে বলতে পারবো। আজ যেভাবে আমাকে অপদস্থ করে গেলি সেটার গর্বের ভাগিদার সেদিন হতে পারবো? জি অবশ্যই পারবো। অনুষ্ঠান শেষ করছি আমি। যদি তাই হয়ে থাকে, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। আর আমার কথা যদি গুরু আপনি কষ্ট পেয়েছেন, না, আমি কষ্ট আমার পেয়েছি বাপ। এখানে ভিউয়ার্স যারা আছে সবাই কষ্ট পেয়েছে। আমি কষ্ট পাই দুইটা কারণে, আমি- বড় কষ্ট পাইছি। তো যে আমি তুই আমার সবার কাছে ব্যবহার ক্ষমা করলি, চাচ্ছি। আমার স্টুডিওরে ব্যবহার করলি মেয়েটার কাছে খারাপ কাজে যাওয়ার জন্য, আর 2 দিন পর আমি যখন কবরে পা না, দেব, আমি আল্লাহ সবার যখন কাছে বলবে ক্ষমা যে তোর চাচ্ছি। স্টুডিওকে ব্যবহার করছে একটা বেহায়া কাজের জন্য, আমি আল্লাহর কাছে কি জবাব দিই? জন্য কষ্ট পাইছি। আর একটা কষ্ট পাইছি এই কারণে যে বিরতিতে যাওয়ার আগে বলে গেলাম যে তুই সারেন্ডার করতে চাচ্ছিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই মানুষ 5 মিনিটের মধ্যে ভুলে গেলি, ফিরে এসে বলতেছিস যে ওর কাছে আবার যাওয়ার জন্য তুই বসে আছিস। তা আমাকে যে গুরু থেকে একদম রাস্তায় নামায় দিছস, সেটা আমি কাছ থেকে অনুভব করেছি। এই অপমান নিয়েই আজকে যাব, অপেক্ষায় থাকবো। 6 মাস পর তোর কারণে আমার ইজ্জত হয়তো বাড়বে। জি অবশ্যই, ইনশাআল্লাহ, কথা অবশ্যই দিলি? পারবে। আমি কথা দিয়ে যাচ্ছি। আমি অনুষ্ঠান শেষ করছি আমি। আয় বুকে আয়, প্রমিস যে করেছি সেটা যেন এই মাথায় মুহূর্তে থাকে। আমাদের স্টুডিওতে যা হতে যাচ্ছে দোয়া করবেন, যদি আমার জন্য। আপনারা আমি দেখতেই যেন আপনার পাচ্ছেন সম্মানটা সবাই। রাখতে পারি। শুধু দোয়া করবেন। তোকে আমি এটাও কথা দিচ্ছি, তোর সাথে বিনোদন গুরুকে করার জন্য অসংখ্য যদি আমাকে তুই ধন্যবাদ। কোথাও নিয়ে যাস, আমি তোর মতো করে তোর সাথে আমাদের সময় অতিথিকে কাটাবো। আজকে ঠিক আছে? ইন্সপায়ার করার জন্য আরেকটা জিনিস আমি শুধু তোকে কথা দিয়ে রাখি, তোর যদি কোনো কাজে কামে লাগতে পারি সেটা আমাকে জানাস। কোনো কাজে কামে, ভালো কাজে ফেরার জন্য যদি কোনোভাবে তোকে আমি হেল্প করতে পারি, ক্লিয়ার? জি। ছোট ভাইয়ের জায়গা থেকে আমার ওই কেয়ারিংনেস তোর সাথে থাকবে। আফটার 6 মান্থস না, আফটার 3 or 4 মান্থস তোকে আমি গেট ব্যাক প্রোগ্রাম করব। যে কথা তুই দিয়ে গেলি আরেক দফায়, সেই কথাটা রাখতে পারছিস কিনা সেদিন আমি প্রায় প্রাউড ফিল করবো। তার আগ পর্যন্ত আমি নিজেকে গুরুর জায়গায় গুরুই ভাববো। আমি ভাববো যে আজকে আমি একটা ব্যর্থ মানুষ, সেদিন না, সফলতার আপনি- গল্প বলবো। আপনি কখনো নিজেকে ব্যর্থ ঠিক আছে, ভাববেন না। ঠিক আছে, কথা দিয়েছিস। আমি জি, 3 আমি থেকে কথা 4 মাস দিয়েছি। পর ফিরে আসবো তোকে নিয়ে। ওকে, জি অবশ্যই। ভালো থাকিস। অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ অবশ্যই ভরে দোয়া উঠুক ভালো করবেন। লাগা নিয়ে, যাতে আমি প্রত্যেকটি হৃদয় আপনাদের শাসিত হোক। সবার জন্য সম্মানটা রাখতে পারি। শুধুই ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি, বের হই। ও ইয়া, লাস্ট আমাদের কিছু কমিউনিকেশন ছিল, প্লিজ ওভার টু ইউ প্রিয়াঙ্কা। এলোমেলো হয়ে গেছে সব। ইয়া, থ্যাংক ইউ গুরু।
আজকে আমাদের স্টুডিওতে যা হলো আপনারা শুনতে পাচ্ছেন এবং একই সাথে দেখতেও পাচ্ছেন। গুরু আমাদেরকে আবারও অনুপ্রাণিত করলেন, আবারও আমাদের ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে আবারও একটি ঐতিহাসিক মোমেন্ট তৈরি হলো। সেজন্য গুরুকে এবং আমাদের অতিথি দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অতিথির সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি উনি একটি সুন্দর গল্প নিয়ে আবারও আমাদের মধ্যে ফিরে আসবেন। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে এসে উনি আবারও একটি সুন্দর সৌভাগ্যের গল্প, গর্বের গল্প আমাদেরকে শোনাবে। পাড়ায় লাগবে ইমতিয়াজ, খুব ছোট হয়েছে আজ। আমি নিজে ছোট হলে আমার কোনো কষ্ট থাকতো, আমার স্টুডিওটা ছোট হয়ে গেছে আজকে। আজ নিজেকে এত তুচ্ছ লাগছে। তোকে আমি আরেকবার বলি, আমি 5 ঘন্টা জার্নি করে আসি এই প্রোগ্রামে, জানিস, অফিস করি, কুমিল্লা থেকে আসেন, সবই তো জানিস তুই। ইভেন আমার কোনো ইকোনমি, কোনো প্রফিট নাই, কিচ্ছু নাই, শুধু এই মানুষের টানে আসে, কাছে বড় ছোট হয়ে গেছে আজ। ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশে আপনারা যারা আসতে চান, ইমতিয়াজের মতো আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। SMS করতে হলে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও SMS করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আপনাদের SMS এর মাধ্যমে আপনাদের গল্প আমরা সিলেক্ট করব এবং নিয়ে আসবো ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশের এই স্টুডিওতে এবং শুনবো আপনার গল্প। ফিওনাতে চলছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটি আপনারা অ্যাভেইল করতে পারবেন ফিওনার ওয়েবসাইট থেকে এবং তাদের শোরুম থেকে। ফিওনা থেকে আপনারা যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারেন। থ্যাংক ইউ ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ। যদি একটা ঘটনা পরিবর্তন ঘটে, এটাও তো অনেক বড় ব্লেসিং, না? অবশ্যই, অবশ্যই গুরু। ওকে, আমাদের প্রাউড স্পন্সর ফিওনা সম্পর্কে দিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফিওনাতে চলছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কুর্তি সবকিছুতে পেয়ে যাবেন এই ডিসকাউন্টটি। চলবে 28 অগস্ট পর্যন্ত। আপনারা ফিওনার প্রোডাক্ট পারচেস করার জন্য ভিজিট করতে পারেন www.fionabd.com, অথবা তাদের ফেসবুক পেজেও আপনারা ইনবক্স করে দিতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্টটি আপনারা পারচেস করে নিতে পারেন, অথবা চলে যেতে পারেন তাদের আউটলেটে। তাদের আউটলেট অ্যাড্রেস বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক A, এবং তাদের আরও একটি আউটলেট আছে পুলিশ প্লাজা কনকর্ডে, শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক A। অফারটি সীমিত সময়ের জন্য। ওকে, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। ধন্যবাদ সবাইকে। আমিও বিদায় নিচ্ছি। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা, ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।